যেটা রয়েছে যে শিশুকে কেউ দেখে না, সবার দৃষ্টির আড়ালে থাকে। এবং আজকে যে বিষয় নিয়ে আমরা জাতীয় কর্মশালাটি করছি, এখানে স্মার্ট সিটি যতটা আলোচিত হচ্ছে, এর আগে যে শব্দটি রয়েছে ইনক্লুসিভ স্মার্ট সিটি, একে অন্তর্ভুক্তিমূলক করা। অন্তর্ভুক্তিমূলকের কথা বললে অনেক সময় আমরা খুব স্বাভাবিকভাবে ভাবি যে আমার অন্তর্ভুক্তি হয়ে গেলে দায় শেষ, তাহলে অন্তর্ভুক্তিমূলক হয়ে গেল। অন্তর্ভুক্তিমূলকের প্রকৃত অর্থ যদি আমরা অর্থবোধক করতে চাই, আসলে প্রত্যেকের কথাই ভাবতে হবে, যার কথা সে নিজে বলতে পারে না, যার কথা বলার জন্য কেউ নেই। তো সেরকম একটি জায়গায় সেভ দ্য চিলড্রেন, এফসিডিওর সহযোগিতা, জিসিএর সহযোগিতা এবং আমাদের সহযোগী সংগঠন ইপসার সহযোগিতা নিয়ে মানুষের ভাবনাগুলোকে মানুষের ভেতর থেকে তুলে নিয়ে এসে কি করে একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট সিটি করতে পারে, তার একটি পাইলটিং করেছে 3টা মিউনিসিপ্যালিটিতে, যেটির বিস্তারিত আপনারা পরের অংশে জানবেন। কিন্তু বাস্তবে যে বিষয়গুলো অনিবার্য আমাদের জন্য, যেমন আমরা বলছি জলবায়ু অভিঘাতের কথা, সেখানে আমাদের করণীয় কি কি রয়েছে, সেটা মানুষের ভাবনা যেমন প্রয়োজন রয়েছে, এটা অনেক সময় জীবন অভিজ্ঞতা একটা চাওয়ার জায়গা থেকে, কিন্তু সেইটাকে আবার টেকনিক্যালি, টেকনোলজিক্যালি এবং একাডেমিক্যালি আসলে কি সেটি ভালো কিনা, বিশ্বের বিভিন্ন জায়গার অভিজ্ঞতা থেকে সেটিও নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। আমরা জানি যে এই কার্যক্রমের ভেতরে বেশ কিছু আমাদের একাডেমিয়া এখানে যুক্ত হয়েছে, বুয়েটের কথা বলছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী রয়েছেন এবং আরও এক্সপার্টসরা রয়েছেন যারা সরকারি এবং বেসরকারি পর্যায়ে কাজ করছেন। আমরা চেষ্টা করেছি তাদের সবার সম্মিলিত জ্ঞানকে এক জায়গায় নিয়ে আসার জন্য এবং চর্চার ভেতর দিয়ে আসলে ভালো সমাধানের জন্য। কিন্তু এই ধরনের সমাধানগুলো প্রকল্প ভিত্তিক সবসময়ই হয়ে থাকে। দিন শেষে এটা আসলে স্থায়ী হয় কিনা, টেকসই হয় কিনা, যা কিছু ভালো শিখলাম বা যা কিছু ভালো জানলাম সেটি থাকলো কিনা, এটা নির্ভর করে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক সেট আপ রয়েছে, রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে, বিশেষ করে রাষ্ট্রীয় প্রশাসন বলি, নীতি নির্ধারণী বলি, সেইখানে আসলে এটা কতটুকু গ্রহণ করছে, সেখানে আমরা আত্মীকরণ করতে পারছি কিনা। ফলে সাপ্লাই সাইড এবং ডিমান্ড সাইড দুই পক্ষের একটা সংশ্লেষের প্রয়োজন রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে আজকের যে এখানকার আলোচনা হবে তার সারসংক্ষেপ এবং সামনের দিনের করণীয় কি, এগুলো নিশ্চয়ই আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। সেভ দ্য চিলড্রেন এই ধরনের কাজে শুধুমাত্র দুর্যোগ নিয়ে কাজ করছে তা নয়, যেহেতু সুযোগ পেয়েছি শুভেচ্ছা জানানোর পাশে 2 লাইন বলে যায়। শিক্ষা, স্বাস্থ্য, শিশু অধিকার এবং বিশেষত শিশুদের সব ধরনের সুরক্ষা, এবং যখন আমরা অধিকারের কথা বলি, অধিকার কোথায় বাস্তবায়িত হচ্ছে, কোথায় লঙ্ঘিত হচ্ছে, তার সকল কিছুর শিশুদের মাধ্যমে সংগ্রহ করে এটির একটি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিবেদনও সেভ দ্য চিলড্রেন করে থাকে। তো আমাদের অনুরোধ থাকবে যারা এখানে রয়েছেন, সবসময় শুধু প্রকল্পের ভেতর দিয়ে নয়, প্রকল্পের বাইরেও বাংলাদেশের 43% এই মুহূর্তে শিশু, তাদের জন্য যদি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চায়, তাহলে যে যার জায়গা থেকে একটু শিশু বান্ধব ভাবনা নিয়ে, শিশুদের চাহিদাগুলো নিয়ে ভাবতে হবে এবং আমাদের যাবতীয় কর্ম পরিকল্পনা, সেটা ইনক্লুসিভ
স্মার্ট সিটির কথা হোক, সেটি প্রান্তিক শিশুর শিক্ষার কথা হোক, সেটি তাদের স্বাস্থ্যের কথা হোক, কিংবা তার বেড়ে ওঠার কথা হোক, কিংবা এই সময়টাতে আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, অনলাইন প্রযুক্তির ব্যবহার, এগুলি নিয়ে কথা বলছি, সবসময় শিশুটাকে যদি কেন্দ্রবিন্দুতে আমরা রাখি, তাহলে সত্যিকার অর্থে আগামীর বাংলাদেশের জন্য আমাদের ভাবনা এবং বিনিয়োগ সফল হবে। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি আজকের এই কর্মশালার ভেতর দিয়ে প্রত্যেকে যতটুকু জেনেছি এর সাথে যুক্ত থেকে সেটি জানানোর যেমন সুযোগ অকুণ্ঠভাবে জানানোর চেষ্টা করব, আর যারা আমরা আসছি জানতে আমরাও চেষ্টা করব মন খুলে প্রশ্ন করে সেগুলো জানার জন্য, যাতে করে আমাদের সবার কমিটমেন্ট যে শিশুদের জন্য আগামী সোনার বাংলাদেশ গড়ব, সেই জায়গায় আমরা কাজ করতে পারি। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে এবং আয়োজক চার সংস্থার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। Thank you, everybody. Good morning. I apologize. My Bangla is, I'm from Nepal, so I can understand some Bangla, but not good enough to deliver a full speech, but that is one of my goals in the future. Thank you. I'm Rita Lohani, the country representative for GCA, and welcome to everybody. A little bit about GCA first, for those who are not aware. It's an international organization headquartered in the Netherlands, and we're working to accelerate and scale up adaptation actions worldwide. We work on research, advocacy, and programs on the ground. The South Asia office of GCA was launched in 2020, and since 2022, we've been working closely with the government of Bangladesh, development partners such as the FCTO and Global Affairs Canada as well, civil society, as well as communities on the ground, building on the country's global leadership on climate resilience. Our work here is guided by the vision of supporting national priorities. So why locally led adaptation? GCA recognizes the importance of local adaptation action in responding to highly localized climate impacts. We must not ignore the potential of communities to innovate and identify locally appropriate innovative solutions and drive climate action. GCA strongly committed to addressing barriers to accelerating and scaling up locally led adaptation. We believe solutions are most effective and durable when they are shaped by those who are directly affected. Locally led adaptation ensures that communities are not passive recipients but active drivers of adaptation. This principle has guided much of our work in Bangladesh, including in urban contexts. GCA's efforts to scale up LLA are focused on combining effective bottom-up planning and implementation with traditional decision-making and investment approaches. This is a paradigm shift towards more effective adaptation action. Our business model also entails working in partnership with IFIs, such as the World Bank, ADB, AIIB, and others. For this work, GCA partnered with the Asian Infrastructure Investment Bank, AIIB, on the Bangladesh Smart Cities Development Project to be implemented by LGED. By developing locally led adaptation plans, our aim is to ensure that planned investment under the AIIB project are inclusive and responsive to the needs of the poor and climate vulnerable. Our technical assistance is focused on strengthening climate mainstreaming and project design. This is what GCA does, ensuring that large-scale investment projects are climate resilient and community responsive to make sure that communities are not forgotten in that process. By working at this upstream stage, we can help leverage billions of dollars in financing for adaptation. The purpose of today's workshop is to share the outcomes of the People's Adaptation Planning process in 3 municipalities and reflect on what we have learned through this collaboration. I would like to give thanks to our partners, Save the Children International, YPSA, and Jahangirnagar University, and of course for FCTO for funding this program. Without that funds, it would not have been possible to implement the project. So thank you very much, and I look forward to the rest of the program. So thankfully, I do understand some Bangla, so
No problem for the rest. For the community, by the community, of the community. আর সেখানে যদি থাকে লোকালি লেড অ্যাডাপ্টেশন বা লোকালি, যদি আমরা বলি ফর দ্য লোকালি, অফ দ্য লোকালি, বাই দ্য লোকালি, তো সেটিই কিন্তু আমরা করেছি যাতে প্রকৃতপক্ষে যে উন্নয়ন ঘটবে একেবারে গ্রাসরুট লেভেল থেকে আমাদের টপ টু বটম যে আমরা অ্যাপ্রোচের কথা বলে থাকি, একেবারে গ্রাসরুট থেকে আমাদের এই সেন্টার পর্যন্ত যেন আমাদের উন্নয়নটি ইনক্লুসিভ হয়, স্মার্ট হয়, সেখানে সব কিছুই যেন আমরা কনসিডার করতে পারি, যেটি মামুন ভাই বলে গিয়েছেন তার বক্তব্যে। তো সেই বিষয়টি যে আমরা কেমনভাবে তৈরি করেছি, আমরা সেই বাই দ্য কমিউনিটি, অফ দ্য কমিউনিটি, ফর দ্য কমিউনিটি, সেই লক্ষ্যকে সামনে নিয়ে তো সেটি এখন প্রেজেন্ট করব। সব থেকে আকর্ষণীয় আমাদের আজকের অনুষ্ঠানের সব থেকে আকর্ষণীয় যে প্রেজেন্টেশন, যেটি আমাদের খুবই স্বনামধন্য এবং সুউপস্থাপক উপস্থাপিকা, সেই প্রেজেন্টেশনটি এখানে প্রেজেন্ট করবেন আমাদের তিনজন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি আমাদের এই প্রেজেন্টেশন প্রেজেন্ট করবেন। শুরুতে আছেন হচ্ছে রিয়াদাত হুসাইন, প্রোগ্রাম অফিসার, লোকাল লেড অ্যাডাপ্টেশন, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন। প্রথম অংশটি উনি উপস্থাপন করবেন। তারপরে রেডি থাকবেন এমডি মুস্তাফিজুর রহমান, পিএইচডি, প্রফেসর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তারপরে প্রস্তুত থাকবেন নাসরিন আক্তার, ম্যানেজার, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, সেভ দ্য চিলড্রেন। শুরুতে আসছেন রিয়াদাত হুসাইন। So yeah, thank you everyone for joining today's workshop. We are very delighted to share the outcomes and the findings from this year-long initiative we had on developing people's adaptation plans for 3 secondary cities in Bangladesh, Laksham, Feni and Mirsharai. So before we get into the project details and the activities, I would like to just briefly set the context and background. So making the case for smart cities in Bangladesh. We know Bangladesh is rapidly urbanizing. The rate of economic development is, the rate of urbanization largely outpaces the rate at which we're economically developing. Studies suggest by 2035, nearly half of Bangladesh's population will be living in urban areas, and by 2050 it is almost going to be around 75%. And a large proportion of this growth will be happening in our secondary cities, and there will be an increasing pressure and demand for housing, jobs and essential services. But in reality, many of these secondary cities at this stage do not have the necessary infrastructure, both physical and social, to be able to provide necessary urban services across key sectors such as health, water, sanitation, waste management, etc. We also know Bangladesh is one of the countries that is highly at risk from climate change impacts. Climate hazards such as floods, waterlogging, heat stress, etc. will only get worse over the years, and that will put even more pressure on these urban centers to provide essential services. We know Bangladesh has made significant progress over the last 10 years, and last couple of decades in terms of digital advancements and technological innovations. So there is a growing momentum on developing cities to be smart and more efficient. And that is also recognized in our government strategies and plans. If you look at our National Adaptation Plan, which was formulated by the Ministry of Environment, Forest and Climate Change, and which also stands as the primary document for driving climate action in the country, one of the 6 goals, it states developing climate smart cities, so it's clear that in the context of climate change, it is essential that we move towards planning for cities in a smart and more efficient way. Now, what do we mean by smart cities? So I guess when we think of smart cities, we naturally think of a city that has digital advancements, technological innovations. And in our National Adaptation Plan, they've also identified certain indicators which defines what a smart city is. This include climate resilient infrastructure, nature-based solutions, strong disaster preparedness, e-governance, among others. But in reality, for a city to be truly smart, it needs to be inclusive and responsive to the needs of the poor. Why is that? Because urban poor make a significant portion of urban centers. They are major contributors to our economy as well. So when you plan for a city, and if you do not consider their priorities, what you risk is inefficiency and higher cost in terms of planning. And bringing in underserved populations into the city planning processes is only going to help make the city planning process better, and it is likely to bring in more benefits. So equity means efficiency. By ensuring equitable planning and service delivery, it also leads to efficient
urban development, and efficiency is essentially what we mean by smart cities. And now, how do we do that? And that is where locally led adaptation approaches become critical. What locally led adaptation approaches do, it ensures that priorities of these communities, who are often on the front line of the impacts of climate change, are brought to the forefront. And what happens when we do top-down planning for urban centers, a lot of this infrastructure and services, they're often misused, they don't get the proper maintenance because it doesn't have ownership of these vulnerable communities. So by ensuring LLA approaches into urban planning, what we do is we also allow local communities to also have ownership over the planning of their own cities, the cities they reside in. So that brings us to the context of this project. So as already mentioned by previous speakers, the Asian Infrastructure Investment Bank and the local government engineering department of Bangladesh is currently preparing a 6-year-long investment project called the Bangladesh Smart Cities Development Project. The aim of the project is to enhance service delivery in selected municipalities across major economic corridors of Bangladesh. And the project will be initially piloted in 3 municipalities, which are Laksham in Kumilla district, Feni in Feni district, and Mirsharai in Chattogram district. And the reason for selecting these 3 cities, they fall within the Dhaka-Chattogram corridor, which has high strategic importance. And AIIB has also identified these cities for potential economic growth in the future, and also potential for smart city adoption of smart city principles. AIIB also, the project design of AIIB also prioritizes gender equity, inclusivity, and climate adaptation. So with that in mind, AIIB requested support from the Global Center on Adaptation to embed LLA approaches within the project design and help identify potential investment options for these 3 cities that can strengthen the resilience of the vulnerable communities that reside in the 3 cities. So to implement this, in June last year, GCA partnered up with Save the Children International, IBSHA, and Jahangirnagar University with support from the FCDO, the government of UK, with 2 primary objectives. One, to conduct a comprehensive climate vulnerability and risk assessment of the 3 municipalities, and using a locally led participatory approaches, develop inclusive people's adaptation plans for these 3 municipalities, which outlines potential smart city solutions that can serve the poor and vulnerable and the climate affected of the 3 cities. And these plans will eventually inform the planned investments under the forthcoming LGD project. So to briefly give you a snapshot, our study and assessment mainly focused on 3 priority wards in each of the municipalities and looked at 9 most at-risk low-income settlements. So we covered a total of 27 low-income settlements across 9 priority wards in the 3 cities, and throughout our process we engaged nearly 7,000 stakeholders on the ground, including representatives from the local government, local NGOs, CBOs, and most importantly, community members. So yeah, that is briefly the snapshot and the background of the project. Now we'll get into the details of what we did and what were the outcomes, and I would like to invite Nasrin Appa from Save the Children to take over. Thank you, everyone. আমাদের প্রজেক্টের শুরুতেই আমরা যেটা ভেবেছি যে আমরা আসলে শুধু যে কমিউনিটিদেরকে নিয়েই কাজ করব, কমিউনিটি হচ্ছে আমাদের একটা কি স্টেক হোল্ডার, বাট হোয়াট অ্যাবাউট আদার স্টেক হোল্ডার, তাদের ইন্টারেস্টটা কোথায়, তাদের পাওয়ার ডাইনামিক্সটা কোথায়, ওই পাওয়ার ডাইনামিক্স তাদের ইন্টারেস্ট বোঝার জন্য আমরা শুরুতে কি করেছি, স্টেক হোল্ডার ম্যাপিং করেছি। আর স্টেক হোল্ডার ম্যাপিং আমরা যখন করেছি তখন আমরা মেক শিওর করেছি আমাদের যারা ভালনারেবল কমিউনিটি তাদের রিপ্রেজেন্টেটিভস, গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভস, মিউনিসিপ্যালিটি রিপ্রেজেন্টেটিভস, বিভিন্ন ধরনের সিবিও, সিএসও, সব ধরনের রিপ্রেজেন্টেটিভকে আমরা একসাথে নিয়ে এসে তাদের ইন্টারেস্ট, তাদের পাওয়ার ডাইনামিক্স বোঝার চেষ্টা করেছি। আর তাদের কাছ থেকে আমরা আসলে এটাও বুঝতে চেষ্টা করেছি যে আমাদের এই যে অ্যাডাপ্টেশন প্ল্যান আমরা যেটা দাঁড় করাবো সেই জায়গাটায় তাদের ভূমিকা কি হতে পারে। তো তারই ধারাবাহিকতায় আমরা প্রথমে স্টেক হোল্ডার ম্যাপিং করেছি। স্টেক হোল্ডার ম্যাপিং করার পরে আমাদের কাছে মনে হলো, ইভেন কিছুটা সাজেশন স্টেক হোল্ডার ম্যাপিং থেকেও আসছে, আমরা যখন ওভারঅল প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করব 3টা মিউনিসিপ্যালিটিতে, তখন এই যে অ্যাক্টিভিটিসগুলো কারা মনিটর করবে,
গ্রাজুয়ালি যেটা হয় যে আমরা যখন কোনো এনজিও বা বাইরের যারাই হয়ে আমরা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করি, প্রজেক্টের ওভারঅল মনিটরিংয়ের দায়িত্বে থাকে হচ্ছে সেই রেসপেক্টিভ এনজিও বা যারা ইমপ্লিমেন্টিং পার্টনার থাকে। কিন্তু সেখানে আমাদের টুইস্টটা এখানেই যে আমরা এখানে অ্যাডভাইজারি কমিটি ফর্ম করেছি যারা হচ্ছে রেসপেক্টিভ মিউনিসিপ্যালিটিতে আছে, যেটা রিয়াদাত ভাই বললেন যে আমরা লাকসাম, ফেনী, মিরসরাই মিউনিসিপ্যালিটিতে কাজ করেছি। তো আমরা ওই জায়গাটায় বেশি ফোকাস দিয়েছি এইসব মিউনিসিপ্যালিটিতে কি স্টেক হোল্ডার কারা আছে, যেহেতু আমরা স্টেক হোল্ডার ম্যাপিং থেকে করেছি। সাইমালটেনিয়াসলি আবার দেখবেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি ফরমেশনেরও একটা ব্যাপার আছে। তো আমরা এই দুইটা কমিটির যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে একটু সিমিলার রেখে চেষ্টা করেছি যে আমাদের প্রজেক্টটা যখন আমরা ইমপ্লিমেন্ট করব তখন ওভারঅল সুপারভিশন মনিটরিংয়ের দায়িত্বে এই অ্যাডভাইজারি কমিটিই থাকবে, যাতে করে শুরু থেকেই তাদের একটা ওনারশিপ তৈরি হয়, তাদের যেন মনে হয় যে না বাইরে থেকে একটা এনজিও আসছে তারা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করছে, রাদার দ্যান হচ্ছে তারা যেন কি করে কমিউনিটির যে পিপল তাদেরকে যে মোবিলাইজেশনের একটা ব্যাপার থাকে, যা কমিউনিটির ভয়েসটাকে কোথায় রেইজ করতে হবে, সেই রোলটা হচ্ছে অ্যাডভাইজারি কমিটি সে প্লে করেছে। আর ডিএমসি ফরমেশন, এটা হয়তো আমি আরও এই দুইটা কমিটি নিয়েই আমি আর একটু ডিটেলসে বলবো পরবর্তীতে। এর পরবর্তীতে আমরা যেটা করেছি সিলেকশন অফ লো ইনকাম কমিউনিটিস। এখানে আমাদের একটু বলে রাখি, আমাদের প্রজেক্টে শুরুতেই প্ল্যান ছিল ইনফর্মাল সেটেলমেন্ট, কিন্তু আমরা যখন অ্যাকচুয়ালি গ্রাউন্ডে কাজ করতে গিয়েছি তখন গিয়ে দেখি ওই রেসপেক্টিভ এলাকায় মাইগ্রেন্টস যারা তাদের সংখ্যা খুবই কম। ওইখানে মেজরিটি যারা তাদের নিজস্ব বসত বাড়ি আছে, কিন্তু তাদের সম্পত্তি বলতে ওই বসত বাড়িটুকুই, তাদের অ্যাডিশনাল আর কোনো সম্পত্তি নেই। তো সেক্ষেত্রে এর জন্য আমরা কি করেছি, তখন তাদেরকে লো ইনকাম কমিউনিটিস ক্যাটাগরিতেই নিয়ে আসছি। তারপরে যেটা হয়েছে যে আমরা রিক্রুটমেন্ট অফ কমিউনিটি মোবিলাইজার্স, আপনাদের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে কেন আমরা রিক্রুটমেন্ট কমিউনিটি মোবিলাইজার্স রিক্রুট করেছি, কেন আবার তাদেরকে আমরা এখানে কেন হাইলাইট করছি। আমরা তো সবসময় সব প্রজেক্টে ভলেন্টিয়ার রিক্রুট করি, আমরা কেন তাদেরকে ভলেন্টিয়ার বলি না। ভলেন্টিয়ার যখন আমাদের যে কোনো প্রজেক্ট থেকে রিক্রুট করা হয় তারা কি হয় অনসাইট কাজ করে, আমাদের প্রজেক্টের যে ডিজাইন অ্যাক্টিভিটিস থাকে তারা শুধু ততটুকুই কাজ করে। কিন্তু আমাদের যে পারপাস যেটা ছিল যে এলএলএ অ্যাপ্রোচটাকে এমবেড করা, এই কমিউনিটির ভয়েসটাকে এনশিওর করা, কমিউনিটি যেন ওভারঅল প্রসেসটাকে লিড দেয়, সেই জায়গাটায় আমরা কি করেছি কমিউনিটি মোবিলাইজার সিলেক্ট করেছি ফ্রম দ্য কমিউনিটি অথবা নিয়ার বাই দ্য কমিউনিটি। কারণ অনেক সময় আমরা যখন কমিউনিটি মোবিলাইজারদের ক্রাইটেরিয়া সেট করেছি তখন সবাই ওই ক্রাইটেরিয়ার ভিতরে ফিট করে না, তখন আমরা কি করেছি নিয়ার বাই যারা হচ্ছে ওয়ার্ড আছে বা কমিউনিটি মেম্বার ছিল আমরা তাদের থেকেও নিয়েছি। এরপরে আমাদের একটা বড় একটা পার্ট ছিল তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা, যেহেতু ওভারঅল প্রসেসটা তারাই লিড দিবে, তারাই ফ্যাসিলিটেট করবে, আমরা হচ্ছে জাস্ট শুধু ক্যাটালিস্ট হিসেবে কাজ করব। তো সেই জায়গাটায় আমরা টাইম টু টাইম তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করেছি। ক্যাপাসিটি বিল্ড আপ শুধু যে আমাদের প্রজেক্ট ওভারভিউ বা আমরা কিভাবে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবো সেটা না, আমরা বিভিন্ন ধরনের গাইডলাইন দাঁড় করিয়েছি। যেমন আমাদের একটা বড়, যেহেতু এলএলএ অ্যাপ্রোচ ফলো করেছি, সেটা হচ্ছে জিসির একটা গাইডলাইন আছে মুকুরো গাইডলাইন। মুকুরো গাইডলাইনের উপরে তাদেরকে ট্রেনিং করানো হয়েছে, ইআরের উপরে ট্রেনিং করা হয়েছে, লাপা ফ্রেমওয়ার্কের উপরে ট্রেনিং প্রদান করা হয়েছে, যাতে পরবর্তীতে তারা ওভারঅল প্রসেসটাকে লিড দিতে পারে। আর তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে হাউসহোল্ড সার্ভে করেছি। হাউসহোল্ড সার্ভে করে আমাদের একটা বড় একটা পার্ট ছিল যে আমরা শুধুমাত্র সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট করবো এটা না, কমিউনিটি লেভেলে আর যারা ভালনারেবল কমিউনিটি আছে আমরা তাদেরকে কীভাবে সিলেক্ট করবো সেই জায়গাটাও তারা একটা ভাইটাল রোল প্লে করেছে। সাইমালটেনিয়াসলি আমরা যখন হচ্ছে ক্লাইমেট রিস্ক প্রোফাইলিং তৈরি করেছি তখন সেকেন্ডারি ডেটা অ্যানালিসিস করে আমরা হ্যাজার্ড ম্যাপিংও তৈরি করেছি। তো এইখানে টুইস্ট যেটা হচ্ছে বা ইন্টারেস্টিং পার্ট যেটা হয় যে আমরা সবসময় হচ্ছে প্রাইমারি ডেটা বা সেকেন্ডারি ডেটার উপরেই বেশি ডিপেন্ডেন্ট থাকি। আমরা যখন ক্লাইমেটিক রিস্ক অ্যাসেসমেন্ট করেছি তখন আমরা কি করেছি সেকেন্ডারি ডেটা অ্যানালিসিস, প্রাইমারি ডেটা অ্যানালিসিস করে বা প্রাইমারি ডেটা কালেক্ট করে ওই জায়গাটাকে আমরা কম্বাইন করে ক্লাইমেট যে রিসার্চ অ্যাসেসমেন্ট, যেটা সায়েন্টিফিক যে রিসার্চ অ্যাসেসমেন্ট সেটা করেছি। সাইমালটেনিয়াসলি আমরা কমিউনিটিকে ইংগেজ করে, অ্যাক্টিভ কমিউনিটি পার্টিসিপেশন ইংগেজ করে আমরা হচ্ছে ওই পরের পার্টটাও করেছি। তো আপনারা হচ্ছে গ্রাজুয়ালি দেখবেন যে ক্যাপাসিটি বিল্ডিং অন এলআইসি লেভেল, যে শুরুতে আমি বলছিলাম যে আমরা কমিউনিটি মোবিলাইজার যখন সিলেক্ট করেছি তাদের ক্যাপাসিটি বিল্ড আপ কেন করেছি, সেই ক্যাপাসিটি বিল্ড আপের ওয়ান অফ দ্য পারপাস হচ্ছে যারা আমাদের লো ইনকাম কমিউনিটির মেম্বার আছে তারা যেন তাদেরকে ক্যাপাসিটেট করতে পারে, বিভিন্ন ধরনের ট্রেনিং প্রদান করতে পারে, যাতে করে তাদের ভিতরে একটা ওনারশিপ থাকে। প্লাস হচ্ছে আমরা যে ক্যাপাসিটি বিল্ড আপটা করছি তাদের জন্য, সেই অ্যাজ এ রিসোর্স পারসন তারা যেন তাদের নিজেদের কমিউনিটিতে থাকতে পারে, ভবিষ্যতে যদি কোনো এই ধরনের কোনো প্রজেক্ট আসে বা তাদের যদি নিজস্ব কোনো প্ল্যান তৈরি করতে হয় সেই জায়গাটায় তারা যেন নিজেরাই লিড নিতে পারে। এরপরে যেটা আমরা করেছি ফরমেশন অফ লোকাল অ্যাডাপ্টেশন কমিটি।
এই জায়গাটায় আমরা যখন হচ্ছে প্রায় দেখবেন যে আমাদের রিয়াদাত ভাইয়ের আগের স্লাইডই বলেছে আমাদের প্রায় 1592 মতো হাউস হোল্ড আমরা কভার করেছি। সেই জায়গাটায় এতগুলো হাউস হোল্ড আসলে মোবিলাইজ আমরা কিভাবে করব, শুধুমাত্র যারা কমিউনিটি মোবিলাইজার আছে শুধু কি তাদেরকে দিয়ে করব নাকি হচ্ছে আমরা অন্য কোনো অ্যাপ্রোচে করব। তো সেই জায়গাটা আমাদের তখন মনে হলো যে কমিউনিটিকে যদি আমরা মোবিলাইজ করতে চাই, রাদার দ্যান আস ফ্রম দ্য কমিউনিটি পিপল দে শুড বি মোবিলাইজ। তো ওই জায়গাটা থেকে আমরা কি করলাম, একটা লোকাল অ্যাডাপ্টেশন কমিটি তৈরি করলাম। আমরা হচ্ছে প্রায় 27টা লো ইনকাম কমিউনিটিতে কাজ করেছি। 27টা লো ইনকাম কমিউনিটিতেই আমরা লোকাল অ্যাডাপ্টেশন কমিটি ফর্ম করেছি। এই লোকাল অ্যাডাপ্টেশন কমিটি এরা হচ্ছে একটা ব্রিজ হিসেবে কাজ করছে বিটুইন কমিউনিটি অ্যান্ড মিউনিসিপ্যালিটি। কারণ কি হয়, নর্মালি লোকাল লো ইনকাম কমিউনিটি যারা আর কি নর্মালি থাকে, তারা আসলে মিউনিসিপ্যালিটিতে গিয়ে তাদের প্রবলেমগুলো শেয়ার করবে, তাদের ভয়েসগুলো শোনা হবে। ওই জায়গাটায় সবসময় আমরা দেখে আসছি একটা গ্যাপ থেকে যায়। তো ওই জায়গাটায় আমরা কি করেছি যে একটা ব্রিজ তৈরি করার জন্য লোকাল অ্যাডাপ্টেশন কমিটি ফর্ম করেছি। এই লোকাল অ্যাডাপ্টেশন কমিটিতে যারা মেম্বার ছিল তারাই আবার হচ্ছে ক্লাইমেট ভালনারেবিলিটি রিস্ক অ্যাসেসমেন্টটা করেছে। তার পরবর্তীতে আমরা যে সায়েন্টিফিক রিসার্চটা করেছি বা কমিউনিটি পার্টিসিপেশনের থ্রুতে যে আবার যে ভালনারেবিলিটি রিস্ক অ্যাসেসমেন্ট করেছি, এই দুইটাকে আমরা কম্বাইন করে একটা পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছি। কিন্তু তার আগে আমরা কি করেছি, কমিউনিটি লেভেলের সবগুলো ফাইন্ডিংস আমরা তাদেরকে দেখিয়েছি যে সেকেন্ডারি রিসার্চ থেকে আসলে ফাইন্ডিংস কীভাবে আসে, দেন প্রাইমারি ডেটা থেকে কী ধরনের ইনফরমেশন আসে, সাইমেন্টেনিয়াসলি তারা যে রিস্ক অ্যাসেসমেন্টটা করলো সেখান থেকে আমরা কী ধরনের ইনফরমেশন পেয়েছি, তারই একটা কম্বিনেশনে গিয়ে হচ্ছে আমরা পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছি। আর শেষে গিয়ে হচ্ছে আমরা ভ্যালিডেশনও করেছি, ওয়ার্ড লেভেলে ভ্যালিডেশন করেছি, সিটি লেভেলে ভ্যালিডেশন করেছি, যাতে করে কেউ যেন মনে না করে যে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এটার আসলে অথেন্টিসিটি বা রেফারেন্সটা কি। তো সেই জায়গাটায় আমরা প্ল্যান দাঁড় করানোর পরেও আমরা আবার রেফারেন্স নেবার চেষ্টা করেছি। আমরা যদি একটু পরবর্তীতে যাই, এখানে দেখবেন যেটা শুরুতে আমি বললাম যে স্টেকহোল্ডার ম্যাপিং ওয়ার্কশপ, যেখানে আমরা মেকশিওর করেছি বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেটিভকে এনশিওর করার জন্য, এনশিওর করে একটা স্টেকহোল্ডার ম্যাপিং ওয়ার্কশপ করার। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন স্টেকহোল্ডার ম্যাপিং করেছি তখন যারা স্টেকহোল্ডার ওইখানে প্রেজেন্ট ছিলেন তারাই আবার নিজে আমাদেরকে গাইড করলেন যে আপনারা যদি এই ডিপার্টমেন্টে যান আপনাদের লোকালি লেড অ্যাডাপ্টেশন প্ল্যানটা বেশি সাকসেসফুল হবে বা তারা বেশি ভ্যালু অ্যাড করতে পারবে। তো এই ধরনের যে কি ফাইন্ডিংসগুলো আমরা পেয়েছি, সাইমেন্টেনিয়াসলি আমরা যখন লো ইনকাম কমিউনিটি সিলেক্ট করব সেখানেও তারা একটা ভাইটাল রোল প্লে করেছে। আমি যদি একটু মুভ ফরওয়ার্ড করি, শুরুতে আমি বলছিলাম অ্যাডভাইজারি কমিটি অ্যান্ড ডিএমসি ফরমেশন। তো আমরা এই দুইটা জায়গায় অ্যাডভাইজারি কমিটি আমরা যখন ফর্ম করেছি বা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি ফর্ম করতে গিয়ে আপনারা সবাই জানবেন স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার 2019-এর যে লেটেস্ট ভার্সন আসছে সেইখানে চ্যাপ্টার 4-এ কি আছে, চ্যাপ্টার 4-এ কিন্তু লোকাল কমিটিগুলোর কথা বলা আছে। কিন্তু আমরা যখন এই তিনটা মিউনিসিপ্যালিটিতে গেলাম তখন দেখলাম যে আসলে ওই জায়গাটায় পৌরসভা লেভেলে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি ফর্ম করা ছিল না। তো ওইটা হচ্ছে আমরা একটা অপরচুনিটি হিসেবে নিয়ে নিলাম, যাতে করে আমরা কি করি অ্যাডভাইজারি কমিটি যারা থাকবে তাদের স্ট্রাকচার একটু সিমিলার রাখলাম। সিমিলার রেখে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটিও ফর্ম করেছি, অ্যাডভাইজারি কমিটিও ফর্ম করেছি, যাতে করে শুরু থেকেই তাদের জন্য একটা ওনারশিপ তৈরি হয়ে যায়। তো আপনারা এখানে আরও ডিটেলস দেখবেন যে লাকসাম ফেনী মিউনিসিপ্যালিটি থেকে আসলে কতজন মেম্বার ছিল, কারা ছিল, ডিটেলসও আছে। এখানে কিছু স্ন্যাপশট আছে যে আমরা অ্যাডভাইজারি কমিটি ফর্ম করেছি, সেখানে রেগুলার মিটিং হচ্ছে, তাদের সাজেশনগুলো আমাদের ওভারঅল প্রজেক্টে এমবেড করছি। তো তারই একটা ঝলক এখানে আছে। এখন হয়তো আপনাদের মাথায় আসতে পারে যে যেহেতু আমি শুরু থেকে অনেক কথা বলছি, প্রসেস বলছি, কিন্তু বড় একটা প্রসেস হচ্ছে লো ইনকাম কমিউনিটি সিলেকশন। আমরা এটা কিভাবে সিলেক্ট করেছি? আমরা আসলে খুবই একটা স্ট্রাকচার্ড প্রসেস ফলো করেছি। এটা মোর স্ট্রাকচার্ড ওয়েতে। এর জন্য আমি বলবো যে আমরা শুধুমাত্র গিয়ে হাউসহোল্ড সার্ভে করেছি এরকম না, আমরা কয়েকটা ধাপে ধাপে লো ইনকাম কমিউনিটি সিলেক্ট করেছি। যেখানে শুরুতেই আমরা বলছিলাম যে মিউনিসিপ্যালিটি আমরা কিভাবে সিলেক্ট করেছি সেটা রিয়াদাত ভাই শুরুতেই বললেন, কিন্তু আমরা যখন হচ্ছে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে 3টা করে ওয়ার্ডে কাজ করেছি আর 9টা ইনফর্মাল সেটেলমেন্টে কাজ করেছি। তো এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে সিলেক্ট করলাম? তো শুরুতেই সিলেকশনের প্রথমেই আমরা কি করেছি, আমরা হচ্ছে ওইখানে রেসপেক্টিভ যে মিউনিসিপ্যাল যারা আছে, লোকাল কমিউনিটি মেম্বার যারা আছে, প্লাস হচ্ছে আমরা যখন স্টেকহোল্ডার ম্যাপিং করেছি আমরা তখন তাদের সাথে একটা ভ্যালিডেশন বা একটা কনসালটেশন করেছি যে আমরা আসলে কোন কোন ওয়ার্ডে যেতে পারি অথবা কোন কোন ওয়ার্ডগুলো হচ্ছে বেশি এক্সপোজ টু ক্লাইমেট রিস্ক। তো ওই জায়গাটায় তখন আর তারা আমাদেরকে কিছু ওয়ার্ড সাজেস্ট করলেন যে আমরা বিভিন্ন ধরনের 9টা ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডে যেতে পারি।
তো আমরা ওয়ার্ডে ইভেন সিলেক্ট করার আগে আমরা কি করলাম যে আমাদের যে প্রপোজ যে ওয়ার্ড লিস্টগুলো আসলো সেই রেসপেক্টিভ ওয়ার্ডগুলোতে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করেছি। ফিজিক্যাল ভেরিফিকেশন করে আমরা আসলে বোঝার চেষ্টা করেছি আসলে কি এটা খুবই হাইলি এক্সপোজড নাকি হচ্ছে এখানে পোর ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা বা অন্যান্য কোনো সমস্যা আছে কিনা। তো তারই ধারাবাহিকতা যখন আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করলাম তখন আমরা কি করলাম হাউস হোল্ড সার্ভে করলাম। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড সার্ভে করেছি। সেখানে আমরা তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তারা কিভাবে ক্লাইমেট ভালনারেবলের জন্য তারা কিভাবে আছে বা থ্রু আউট দ্য পিরিয়ড যে বিভিন্ন ধরনের যে ডিজাস্টার হয়েছে সেটা তাদের লাইভলিহুডসে কী ধরনের ইম্প্যাক্ট ফেলেছে এটা বোঝার চেষ্টা করেছি। এটা বোঝার সাথে সাথে আমরা হচ্ছে কমিউনিটি লেভেলেও কনসালটেশন করেছি, যে বিভিন্ন ধরনের এফজিটি কেআইএ করেছি। তারপরে আমরা কি করেছি আমাদের সবগুলো ফাইন্ডিংসটাকে আমরা একসাথে অ্যাকুমুলেট করে তারপরে গিয়ে আমরা আইডেন্টিফাই করেছি। আপনারা এখানে ম্যাপে দেখতে পাবেন যে লাকসাম মিউনিসিপ্যালিটিতে হচ্ছে আমরা 3টা ওয়ার্ড ফাইনালি সিলেক্ট করেছি, 4, 5, 6। ফেনীতে গিয়ে আমরা সিলেক্ট করেছি 4, 6, 7, আর মিরসরাইতে হচ্ছে 5, 6, 7। এখন আপনাদের যদি কোনো ডিটেলস লাগে বা ডিটেলস অ্যাসেসমেন্ট রিপোর্ট আমাদের কাছে আছে, ভবিষ্যতে রেফারেন্সের জন্য আপনারা সেই অ্যাসেসমেন্ট ফাইন্ডিংসগুলো কাজে লাগাতে পারবেন যদি কোনো ভবিষ্যতের কোনো পরিকল্পনা থাকে। আর এই অ্যাসেসমেন্ট ফাইন্ডিংসগুলো আমরা রেসপেক্টিভ মিউনিসিপ্যালিটিতেও শেয়ার করেছি ফিউচার রেফারেন্সের জন্য। এখন এটা তো গেল হচ্ছে আমরা কিভাবে ওয়ার্ড সিলেকশন করেছি। তারপরে আমি যদি আসি যে আমরা লো ইনকাম কমিউনিটি, প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা হচ্ছে 9টা করে লো ইনকাম কমিউনিটি সিলেক্ট করেছি। তার ভিতরে সেই সিলেকশন যখন আমরা করেছিলাম তো আমাদের কিছু কি ক্রাইটেরিয়া ছিল। তার ভিতরে ওয়ান অফ দ্য কি ক্রাইটেরিয়া ছিল যে এক্সপোজার টু ক্লাইমেট রিস্ক ও ডিজাস্টার, পোর ইনফ্রাস্ট্রাকচার, ওয়াশ ক্রাইসিস, অ্যান্ড যেখানে হচ্ছে খুবই লিমিটেড এনজিওর এনগেজমেন্ট আছে। আমরা যখন ওখানে গিয়ে কাজ করছিলাম আমি পার্সোনালি অনেক সারপ্রাইজড হচ্ছিলাম যে এনজিওর আসলে ইন্টারভেনশন এত বেশি, বাট এই জায়গাগুলোতে কেন যেন খুবই লিমিটেড এনজিওস কাজ করছে। ইভেন অনেক জায়গায় আমরা দেখেছি সেখানে আজ অবধি কোনো এনজিও যায়ই নাই। তো ওই জায়গাটা আমাদের জন্য একটু সারপ্রাইজিং ছিল। তো তখন ওইটাকে আমরা কি ক্রাইটেরিয়া হিসেবে ধরে আমরা আসলে লো ইনকাম কমিউনিটিসগুলো সিলেক্ট করেছি। দেন হচ্ছে আমি শুরুতে বলছিলাম যে ক্যাপাসিটি বিল্ডিং অফ কমিউনিটি মোবিলাইজারদের আমরা কেন সিলেক্ট করেছি। কমিউনিটি মোবিলাইজারদের সিলেকশনের ক্ষেত্রে আমাদের একটা বড় আর একটা স্ট্র্যাটেজির জায়গা ছিল। আমরা শুরুতে ভাবছিলাম যে কমিউনিটি মোবিলাইজার যেহেতু সিলেক্ট করব, কারণ তারা আবার ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, তারা পুরো প্রসেসটা ফ্যাসিলিটেট করবে। তো সেক্ষেত্রে আসলে টার্গেট অডিয়েন্স কারা হতে পারে, শুধু কি আমরা ইয়ুথদেরকে নিব নাকি হচ্ছে লোকাল কমিউনিটি থেকে যারা একটু এক্সপিরিয়েন্স আছে তাদেরকে নিব। তো তখন আমাদের কাছে মনে হলো যে ওয়াই নট ব্লেন্ডিং দ্য এক্সপার্টিস। দ্য ইয়াং জেনারেশন হচ্ছে টেকনোলজি নিয়ে আসবে, আর যারা একটু ওল্ডেজ গ্রুপ আছে তারা কি করবে, তাদের ডিকেডস অফ এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। তো ওই জায়গাটা আমরা আসলে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স অ্যান্ড টেকনোলজির যে এক্সপিরিয়েন্সটাকে ওইটাকে ব্লেন্ডিং করার চেষ্টা করে যার কমিউনিটি মোবিলাইজার সিলেক্ট করেছে 150 জন। তার ভিতরে আমরা রেশিও রাখার চেষ্টা করেছি মোর দ্যান 50% হচ্ছে ফিমেল আছে এখানে। মেজরিটি যারা আমরা কমিউনিটি মোবিলাইজারকে সিলেক্ট করেছি মেজরিটি হচ্ছে 24, 25 বা 39-এর ভিতরেই আছে, আবার সবাই স্টুডেন্টও। তো স্টুডেন্টের ভিতরে আবার যখন আমরা দেখলাম যে আমাদের যখন কমিউনিটি মোবিলাইজার সিলেক্ট করলাম মেজরিটি পলিটিক্যাল সায়েন্সে তাদের ইন্টারেস্ট অনেক বেশি, তারা সবাই পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছে। তো এই জায়গাটা আরও বেশি ভালো লাগলো যে আমরা যেহেতু পলিটিক্স নিয়ে কথা বলি বা আমরা ফিউচার জেনারেশন নিয়ে কথা বলি, ফিউচারটা আসলে কাদের কাছে হোল্ড করছে। তো তখন মনে হলো যে না, বাংলাদেশের ভবিষ্যৎ রাইট হ্যান্ডেই যাচ্ছে, রাইট দিকে যাচ্ছে। তো এখন আমি যদি একটু আসি কমিউনিটি মোবিলাইজারদের রোলস নিয়ে, তো এই জায়গাটায় শুরুতেই আমি যেটা বলেছি যে আমাদের ওভারঅল যে প্রজেক্টের অ্যাক্টিভিটিসগুলো কমিউনিটি মোবিলাইজাররাই ইমপ্লিমেন্ট করেছে, যাতে আমরা মেক শিওর করি থ্রু আউট দ্য প্রসেস এলএলএ অ্যাপ্রোচটাকে আমরা ইমবেড করতে পারি। সাইমালটেনিয়াসলি তারা হচ্ছে আমরা যে লোকাল অ্যাডাপ্টেশন কমিটি ফর্ম করছি সেখানে হেল্প করেছে, আমরা যে হাউস হোল্ড সার্ভে করেছি, ভালনারেবিলিটি রিস্ক অ্যাসেসমেন্ট করেছি, সেই জায়গাটাও আমাদের যে টেকনিক্যাল পার্টনার ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তাদের সাথে কাজ করেছে। আরেকটা বড় কাজ করছে তারা হচ্ছে ব্রিজ হিসেবে কাজ করছে মিউনিসিপ্যালিটি আর কমিউনিটি পিপল। তো তারা হচ্ছে কমিউনিটির ভয়েস হিসেবেও অনেকটা রোল প্লে করেছে। এতটুকুই। এখানে কিছু ছবি আছে যেখানে আপনারা দেখবেন যে কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং হচ্ছে টেকনিক্যাল পার্টনার নিচ্ছে আমরা যখন ডেটা কালেকশন করেছি সেই ডেটা কালেকশন টুলের উপরে। আরেকটা যেটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট আমি বলবো যে আমাদের যে ওভারঅল যে 16 মাস আমরা কাজ করলাম, এই 15 মাস কাজ করার কারণটা কি ছিল, সেখানে আমরা 2টা পার্টে ভাগ করেছি। আমাদের ওভারঅল প্রজেক্ট অ্যাক্টিভিটিস ছিল, একটা হচ্ছে আমরা সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট করবো আর একটা হচ্ছে কমিউনিটি লেড অ্যানালিসিস করব। তো আমরা যখন কমিউনিটি লেড অ্যানালিসিস করলাম
তার আগে আমরা আমাদের যে টেকনিক্যাল পার্টনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছিল তাদেরকে আমরা বলেছি সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট করার জন্য। অ্যাসেসমেন্টে তারা ট্রাই করেছে সেকেন্ডারি ডেটা অ্যানালিসিস করে রিস্ক ম্যাপিং, হ্যাজার্ড ম্যাপিং, ওভারঅল হচ্ছে এলআইসির পোর্টফোলিওটা বা ক্লাইমেট পোর্টফোলিও দাঁড় করিয়েছে। তার সাথে সাথে তারা হাউস হোল্ড সার্ভে করেছে, প্রাইমারি ডেটা কালেকশন করেছে, এফজিডি থ্রুতে কি ইনফরমেন্ট কেএইউ করেছে। তো এই জায়গাটা যে ফাইন্ডিংস সেটা একটা ধাপে থাকলো, আর একটা হচ্ছে লোকাল পিপলকে কিভাবে অ্যানালিসিস করে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ নিয়ে আমরা কিভাবে অ্যানালিসিস করতে পারি, দেন হচ্ছে আমরা প্ল্যানে যেতে পারি। তো আমরা যখন এই যে লোকালি লেড অ্যানালিসিসটা দেখবেন এখানে কিছু টুল আছে, কিছু প্রসেস আছে। আমি টুলগুলোকে আসলে ওইভাবে আলাদা করিনি এর জন্য, কারণ আমি ওভারঅল প্রসেসটা দেখাতে চেয়েছি। সেখানে আমরা যখন এই টুলগুলো কাস্টমাইজ করছিলাম তখন আমরা কয়েকটা গাইডলাইন ফলো করেছি। তার ভিতরে একটা গাইডলাইন হচ্ছে ন্যাশনাল ফ্রেমওয়ার্ক অন অ্যাডাপ্টেশন প্ল্যানস ফর অ্যাকশন, যেটাকে আমরা লাপা ফ্রেমওয়ার্ক বলছি। আমরা আরবান রিস্ক অ্যাসেসমেন্ট গাইডলাইনও ফলো করেছি। জিসিএর একটা মুকুরো গাইডলাইন আছে, সেটাও আমরা ফলো করেছি। মুকুরো গাইডলাইন আপনারা হয়তো ভাবতে পারেন মুকুরো গাইডলাইন কি। মুকুরো গাইডলাইন আসলে মুকুরো একটা জায়গাটা, সেখান থেকে আসলে ওরা ফার্স্ট এই এলএল অ্যাপ্রোচটাকে ওইখানে ওরা ইমপ্লিমেন্ট করে, তো সেখান থেকে আসলে মুকুরো গাইডলাইন আসে। তো আমরা ওভারঅল যেটা করেছি যে আমরা সায়েন্টিফিক অ্যান্ড কমিউনিটি পার্টিসিপেশন এনশিওর করে ফাইনালি আমরা পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান দাঁড় করিয়েছি। তো এরপরে হচ্ছে আমি রিকোয়েস্ট করব মোস্তাফিজ ভাইকে পরবর্তী ফ্লোরে নেওয়ার জন্য। ধন্যবাদ। প্রজেক্ট সম্পর্কে এবং টোটাল ডিটেইল যে ওয়ার্কটা সেইটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সো এই পর্যায়ে আমরা আসলে এই কাজটা এত কম্প্রিহেন্সিভলি করেছি যে এটার প্রতিটা ফেজে কমিউনিটির যে এনগেজমেন্ট, সে ট্রু এনগেজমেন্টটা রিফ্লেক্ট করে। এবং অ্যামেজিংলি আমরা যখন সেকেন্ডারি অ্যানালাইসিস করলাম সেই জায়গা থেকে যে আউটকামটা সেটা সাধারণত ন্যাশনাল লেভেলের যে ডেটাবেসটা থাকে বিশেষ করে সেকেন্ডারি সোর্স থেকে, সেটার কিন্তু স্কেলটা একটু ম্যাক্রো স্কেলে হয়, কিন্তু আমরা কাজ করছি একেবারে ওয়ার্ল্ড লেভেলে এবং হাউস হোল্ড লেভেলে। সো ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জিং যে আমার এই ম্যাক্রো স্কেলের ডেটাটা আমার মাইক্রো স্কেলে একেবারেই এলআইসি স্পেসিফিক যখন আমি আসবো, ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড লেভেলে যখন আসবো সেটা আসলে কীভাবে ফিট করবে। তো যাই হোক, আমি শুরু করছি। আমরা কমিউনিটি ভালনারেবিলিটির জন্য যেই এটা ব্যবহার করেছি সেটা হলো যে ক্লাইমেট ভালনারেবিলিটির জন্য আমরা এক্সপোজারকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। দেন আসলে এক্সপোজার হলেই তো হবে না, এটার আমার এলিমেন্টসগুলো এক্সপোজ হচ্ছে তার সেন্সিটিভিটি কেমন, এবং সাথে সাথে যেই গ্রুপ অফ পিপলের উপরে অথবা যে কমিউনিটির উপরে এটা যাচ্ছে সেইটার অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি কেমন। সেই আঙ্গিকে যদি আমরা দেখি তাহলে আমাদের যে একেবারে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড লেভেলে আমাদের যে চিত্রটা আসে সেটা আমরা ম্যাপিংয়ে দেখানোর চেষ্টা করেছি। এবং এই ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশনের যে একেবারে সেটেলমেন্ট, আমাদের এই টোটাল স্টাডিটাতে 1583টা হাউস হোল্ডে আমরা এই রিপ্রেজেন্টেশনটা করতে পেরেছি। হ্যাঁ, সো অলমোস্ট এটাকে স্যাম্পল বেসিসে গেছে সেটা বলা যাবে না, আমরা প্রতিটা হাউস হোল্ডেই গিয়েছি। এটাতে স্যাম্পলিংয়ের কোনো সুযোগ আমাদের ছিল না বা আমরা করিও না, কারণ যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল হাউস হোল্ডকেই এখানে ফোকাস করার চেষ্টা করেছিলাম। সো আমরা যদি সেকেন্ডারি ডেটার কথা বলি, সেই জায়গা থেকে আমরা একটা হ্যাজার্ডের একটা রিস্ক ম্যাপিং করেছিলাম। সেখান থেকেই আমরা মূলত একটা ব্রিজিং করার চেষ্টা করেছি আসলে কমিউনিটির আন্ডারস্ট্যান্ডিং কি, কমিউনিটি কি ফেস করছে এবং কিভাবে আমরা সেইগুলাকে ব্রিং ফরওয়ার্ড করতে পারি যেন আমরা তাদেরকে এই প্ল্যানের মধ্যে নিয়ে আসতে পারি। দেন আমি ডিমসে বলেইছি আমরা সার্ভে করেছি, হাউস হোল্ড সার্ভে করেছি 1583টা। আমরা পাইলট সার্ভে করেছি, আমাদের যে টুলসটা ছিল সেই টুলসটা নিয়ে সেই পাইলট সার্ভে করেছিলাম আমরা 162টা ফ্যামিলিতে। এবং তার পরবর্তীতে আমাদের যে যদি ফ্লোটা বলি, প্রথমে আমরা মক সার্ভে করেছিলাম, আমরা পাইলট সার্ভে করেছিলাম এবং ফাইনালি আমরা ফিল্ড সার্ভে করেছি। আমাদের যে সার্ভের যারা ভলেন্টিয়ার এনুমারেটর যেই নামেই আমরা ট্রেডিশনালি ডাকি না কেন, এই প্রজেক্টটার ক্ষেত্রে কিন্তু আমাদের কমিউনিটি মোবিলাইজাররা এই কাজটা করেছে। দ্যাট মিনস আমরা প্রফেশনাল যারা ডেটা এনুমারেটর থাকে অথবা যাদেরকে আমরা হায়ার করি তাদের ইনভলভমেন্ট কিন্তু এখানে নাই।
যদি হায়ারের কথা বলেন তাহলে আমিই হায়ার হয়েছিলাম। হ্যাঁ, বাকিরা কিন্তু ওই কমিউনিটির লোকজন, এবং তাদেরকে আমরা ট্রেইনড আপ করেছি, এবং সেভারেল এক একটা মিউনিসিপ্যালিটিতে আমরা 2 দিন 3 দিন ব্যাপী কিন্তু ওয়ার্কশপ করেছি যে হাউ টু হ্যান্ডেল দিস ওয়ান। এবং মজার ব্যাপার হলো এই টোটাল প্রক্রিয়াটাই কিন্তু আমরা করেছি অলমোস্ট পেপারলেস। সো তাদেরকে এই স্মার্ট ডিভাইসের সাথে অ্যাকোমোডেট করানো, তারা সেটা হ্যান্ডেল করেছে, এবং তারা কিন্তু এই টোটাল যে আমাদের একবার ট্রানজেক্ট ওয়ার্ক থেকে শুরু করে ফাইনাল প্ল্যানিং পর্যন্ত যে প্রক্রিয়াটা, এই টোটাল প্রক্রিয়াটা বিলিভ মি তাদের করা। আমরা শুধুমাত্র তাদের সাথে ছিলাম, গাইডের জন্য ছিলাম। সো আমরা টোটাল প্রতিটা এলআইসিতে আমরা একটা করে এফজিটি করেছি, এবং আমরা টোটাল 33টা কেআই করতে পেরেছিলাম। আমি একেবারে গ্লিমসে যেই আইডিয়াগুলো ছিল যে আমাদের কি যেই টার্গেটগুলো, সেই টার্গেটগুলোকে যদি আমরা দেখি, সেই অনুযায়ী আমরা যদি একটু আমাদের ফাইন্ডিংসটা দেখি তাহলে বোঝা যাবে। আমাদের প্রথমেই সোশিও ইকোনমিক স্টেটাস যদি হাউস হোল্ডের আমরা দেখি, এখানে মেজরিটি অফ হাউস হোল্ড তারা ছিল কিন্তু আসলে তাদের লাইভলিহুড ডিপেন্ডেন্সি ছিল আসলে ডে লেবারার, তারা স্মল বিজনেস হোল্ডার আছে, রিক্সা এবং ভ্যান চালক তারা এর মধ্যে আছে, এবং তাদের অধিকাংশরই ইনকাম 10,000 থেকে 20,000-এর মধ্যে। সো এবং তারপরের যে গ্রুপটা সেটা কিন্তু বিলো 10,000। সো আমরা বুঝতেই পারছি এটা কিন্তু, আবারও আমি একটু রিপিট করে নিই, যদিও একাধিকবার আলোচনা হয়েছে, এটা কিন্তু সো কল্ড ইনফর্মাল আরবান সেটেলমেন্টস না, এটা কিন্তু লো ইনকাম কমিউনিটি। দ্যাটস ওয়াই এই নাসরিন আপা যেটা বলেন, এখানে কিন্তু কোনো যে ইন্টারভেনশন গেছে বিষয়টা কিন্তু এমন না, এবং তাদেরও যে আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের যে এই ক্লাইমেট চেঞ্জ, তার ফলে যে ডিজাস্টার এবং তাদের যে এক্সপিরিয়েন্স, সেটাও কিন্তু অন্যান্য জায়গার তুলনায় কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, সো এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ফ্যামিলি স্ট্রাকচারটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি এই কমিউনিটিসগুলোর মধ্যে পেয়েছি, এবং তাদের হাউসিং প্যাটার্ন কিন্তু অধিকাংশই কাঁচা এবং সেমি পাকা, যেটাকে আমরা বলছি। দ্যাট মিনস এইটা আমাদের যে ন্যাচারাল যে ক্যালামিটিসগুলো আছে, ডিজাস্টারগুলো আছে, সেগুলো কিন্তু খুবই ভালনারেবল। যদি আমরা একটু ছবিতে দেখি তাহলে বোঝা যাবে যে আসলে আমরা যে এই জায়গাগুলোতে স্টাডিটা করেছি, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে লাকসাম, ফেনী এবং মিরসরাই যে হাউস হোল্ডের যে প্যাটার্ন, সেগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি। সো বিভিন্ন ধরনের ডিজাস্টার এক্সপিরিয়েন্স করেছে। এইরকম আলোচনায় যখন আমরা দেখলাম, যে বেশিরভাগ ক্ষেত্রেই যে বিষয়টা উঠে এসছে সেটা হলো যে ফ্লাডিংটা, হ্যাঁ, এবং সাথে সাথে ওয়াটার লগিং এবং হিট ওয়েভস। সো আমরা জানি যে আসলে দিনকে দিন এই যে ডিজাস্টারগুলো, সেই ডিজাস্টারগুলোর ফ্রিকোয়েন্সি এবং তার যে এক্সটেনশন, সেটা কীভাবে আমাদের দেশে বাড়ছে, এবং বিশেষ করে ওই অঞ্চলটায় আসলে রিসেন্টলিও আপনারা জানেন যে বন্যার যে প্রবণতা সেটা অনেক বেশি ছিল। সো এর ফলে আমরা যদি দেখতে চাই তাদের আসলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কী ধরনের সমস্যার সম্মুখীন তারা হচ্ছে, মোস্ট অফ দ্য কেসেস তারা বলছে যে তাদের কিন্তু প্রভার্টি ইনক্রিজ করছে, তাদের যে বাচ্চারা, তাদের এডুকেশন ডিসরাপশন হচ্ছে, সাথে সাথে রিপ্রোডাক্টিভ হেলথের উপরে ইম্প্যাক্ট পড়েছে, এইরকম ইনফরমেশনও আমরা পেয়েছি কমিউনিটির কাছ থেকে। এবং মজার ব্যাপার হলো যে তাদের যে ডিজাস্টার প্রিপেয়ারনেস এবং ডিজাস্টার রিলেটেড যে অ্যাওয়ারনেস, এইটা কিন্তু একেবারে সিগনিফিকেন্টলি কিন্তু কম। তার কারণ হলো তাদের সাথে যে ইন্টারাকশন এবং ইন্টারভেনশনের যে জায়গাটা, সেটা কিন্তু খুব একটা বেশি এক্সপ্লোর হয় নাই। সো এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে সিলেকশন অফ দ্য এলআইসি ইট ওয়াজ রিয়েলি পারফেক্ট, এবং এত স্টেপ মেনটেন করে করা হয়েছে যেখানে ট্রু নিডসটা আমাদের সামনে আসলে উঠে এসছে। আমরা একটু ডিটেইল যদি দেখি সেখানকার আসলে ড্রেনেজ ব্যবস্থা, তাহলে বুঝতে পারবেন এখানে কেন ওয়াটার লগিং হচ্ছে এবং তারা আসলে কোন ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে। সো আমরা যদি ওয়েস্ট ম্যানেজমেন্টের সিনারিওটা দেখি, দেখা যাচ্ছে যে এখান থেকে তাদের যে বাসাবাড়িতে প্রডিউস যে ওয়েস্টটা, সেই ওয়েস্টটা যে কেউ একজন নিয়ে যাবে অথবা কোনো সিস্টেমের মধ্যে দিয়ে কালেক্টেড হবে, এইটা নাই। এই আইডিয়াই
সেখানে অনুপস্থিত। যেখানে দেখেন যে 84%, 97% এবং 88% লোক তারা বলছে যে না, এখানে ওয়েস্ট কালেকশন সিস্টেম আমাদের এইরকমভাবে নাই। তারা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জন বিভিন্নভাবে সেটা কালেক্ট করে ফেলছে। বাট অ্যাজ এ হোল আমরা যদি ছবিতে দেখি তাহলে বুঝতে পারবেন যে সিচুয়েশনটা আসলে হচ্ছেটা কি। এবং যখনই এই ডোবার নালার মধ্যে দিয়ে যখন ফেলছে তখন কিন্তু বৃষ্টি যখন হয়, সামান্য বৃষ্টিতেই এই পানিগুলো জমে যায় এবং তাদের যে ওইখানে যে পুকুর বা ছোট ছোট চৌবাচ্চা টাইপের যে ওয়াটার এইগুলো ছিল, রিজার্ভারগুলো, সেগুলো কিন্তু খুব সহজেই ওভার ফ্লোয়িং করে ফেলে। একটু বৃষ্টি হলেই এটা হয়। সো এটা তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং এইগুলোকে মিটিগেট করা। এবং দেখেন এইরকম একটা পরিস্থিতিতে যদি আমরা ওয়াটার সাপ্লাইয়ের কথা চিন্তা করি, সেফ ওয়াটার সাপ্লাইয়ের কথা যদি চিন্তা করি, তাহলে সেইটাও কিন্তু মোস্টলি ডিপেন্ডেন্ট অন দ্য টিউবওয়েলস। সো এই টিউবওয়েলসগুলো যদি প্রপারলি প্রোটেক্টেড না হয় তাহলে যেখানে স্যানিটারি ওয়েস্ট এবং সাথে সাথে আমাদের হাউসহোল্ড ওয়েস্ট ডাম্পড হচ্ছে এবং ওয়াটার লগিংয়ের মতো সিচুয়েশান তৈরি হচ্ছে, ফ্লাডিং হচ্ছে, সেই জায়গাটায় আসলে আনপ্রোটেক্টেড টিউবওয়েলগুলো কতটুকু সেফ ওয়াটার সাপ্লাই দিবে এটা আমরা সহজেই অনুমান করতে পারি। এবং আমরা যে দেখেছি মোস্ট অফ দ্য কেসেস তাদের ইন্ডিভিজুয়াল টয়লেট আছে, বাট সেই টয়লেটগুলা তারা বলেছে যে ডিউরিং ফ্লাডিং অথবা ওয়াটার লগিং সেইগুলা কিন্তু ভেসে যায়, সেইগুলো কিন্তু ফ্লাডেড হয়, ইনান্ডেটেড হয় এবং খুবই ব্যাড স্মেল ছড়ায়। সো এই জায়গায় দেখেন আমার ওয়াটার সোর্স এবং সাথে সাথে আমার যে স্যানিটেশন ফ্যাসিলিটি সেটা কিন্তু একই সাথে ইন্টারলিঙ্কড করছে, যেটার কিউমুলেটিভ একটা নেগেটিভ ইম্প্যাক্ট সোসাইটির স্বাস্থ্যের উপরে কিন্তু আসবে। আপনারা এই ছবি দেখলে ধারণা করতে পারবেন যে সেখানকার যে আসলে টিউবওয়েল এবং সারফেস ওয়াটারের কী সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে। এবং কিছু গ্লিমস আছে স্যানিটেশন ফ্যাসিলিটিতে, তাদের যে ল্যাট্রিন সেগুলোর ছবি আছে এবং মোস্ট অফ দ্য কেসেস দেখা যাচ্ছে যে এগুলো আক্রান্ত হচ্ছে ফ্লাডিং এবং ওয়াটার লগিং দ্বারা। আসলে ক্লাইমেট চেঞ্জ ডিজাস্টার তাদের আসলে কী ধরনের ইম্প্যাক্ট তৈরি করছে সেটা জানা দরকার। এবং দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে ইনকাম লসের মতো বিষয় হচ্ছে, তারা কাজে যেতে পারছে না, এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে। এবং তাদের যে হাউজিংটা, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালনারেবল, তারা সেই জায়গাটাকে কিন্তু ড্যামেজ হচ্ছে, যার ফলে তাদের যে রেগুলার অ্যাক্টিভিটিস সেখান থেকে তাদেরকে আসলে হিন্ডার করতে হচ্ছে। এবং যদি আমরা এই অল্প বৃষ্টিতেই অথবা ফ্লাডিংয়ের মতো যে ঘটনা সেইটার ব্যাপারে তাদের যে প্রোটেকশনের সেই জায়গাটা যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু বলেছে যে আসলে তাদের দরকারটা কি, তারা কি করতে চায়। আমরা একদিন সিভিআরের একটা মিটিং কন্ডাক্ট করছিলাম, সারাদিন বৃষ্টি সকাল থেকে। সো আমাদের মিটিংটা যেই ফ্যাসিলিটিতে হচ্ছিল তার সামনেই একটা রাস্তা, তারপরে একটা পুকুর। জাস্ট আমরা ভালো রাস্তা দেখে মিটিংয়ে ঢুকলাম, বের হওয়ার সময় সেটা দেখলাম যে আর পা না ভিজিয়ে, টাকনু পর্যন্ত অ্যাটলিস্ট না ভিজিয়ে সেখান থেকে আর বের হওয়ার কোনো উপায় নাই। এবং সাথে সাথে আশেপাশের যে হাউসহোল্ডের যে বর্জ্য ছিল তারা কিন্তু অলরেডি এই পুকুরের মধ্যে চলে এসছে। সো এইরকম সিচুয়েশানে আমরা আসলে পার্টিকুলারলি চেষ্টা করেছিলাম যে তাদের যেখানে প্রবলেম, সেই প্রবলেমগুলো তারা উল্লেখ করুক এবং সেভাবেই আসুক। এখানে দেখেন তারা কিন্তু বলেছে যে তাদের ইন্টারভেনশনগুলোর মধ্যে তারা চেয়েছে যে তাদের ফ্লাড এবং ওয়াটার লগিং প্রিভেনশন সিস্টেম সেখানে আসুক এবং তাদের যে ওয়াটার সাপ্লাই সিস্টেম, বিশেষ করে সেফ ওয়াটার সাপ্লাই সিস্টেম, সেটা যেন তারা ভালো পায়, ইমপ্রুভ যেন পায়, সেই ধরনের এক্সপেকটেশন এবং সেই ধরনের নিড তাদের মধ্যে থেকে কিন্তু আমাদের এখানে উঠে এসছে। ঠিক একইভাবে যে সার্ভিসগুলোর কথা আমরা বলছি, এখানে বিশেষ করে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তাদের এসছে, এটা তাদের জন্য ডায়ার নিডস হয়ে গেছে, খুব জরুরি ভিত্তিতে এটা তাদের জন্য করা দরকার। এবং অ্যাভেলেবিলিটি অফ হাইজেন প্রোডাক্টস অনেক সময় তাদের ইন্ট্রোডাকশন ওইরকম নাই এবং সেইগুলোর যে প্রাপ্যতা সেটার ক্ষেত্রেও আছে। এবং কিছু ক্ষেত্রে শেয়ার টয়লেটস ছিল কমিউনিটিতে, সেই শেয়ার টয়লেটসগুলোর ব্যাপারেও তাদের ইস্যু ছিল যেন সেগুলো তারা পায়, যেন ইন্ডিভিজুয়ালে করতে পারে। সো আরেকটা খুব ইন্টারেস্টিং কম্পোনেন্ট হলো আমাদের এই প্রজেক্টটার, যে আসলে আমরা তো বলছি ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটি। সো সেই জায়গাটাতে
আসলে আমাদের লোকাল যে কমিউনিটি মেম্বার আছে তাদের আসলে স্ট্যাটাসটা কি বিভিন্ন ধরনের স্মার্ট ইলেকট্রনিক ডিভাইসে। সো আমরা দেখেছি তাদের কিন্তু প্রায় 90%-এর মতো তাদের কিন্তু স্মার্ট ডিভাইস আছে। এবং মজার বিষয় হলো তারা আসলে এই স্মার্ট ডিভাইসটার ব্যবহার খুব অল্প কিছু কাজে সীমাবদ্ধ, তাদের ছবি তোলার জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য, বাট এইটাকে ব্যবহার করে যে অনেকগুলো সার্ভিস আমরা পেতে পারি, সেই সার্ভিসের যে একেবারে খুব কমন লেভেলের যে ইন্ট্রোডাকশন সেটাও কিন্তু তাদের নেই, যার ফলে এই ডিভাইস তারা চালাচ্ছে এবং এই ডিভাইস থাকা সত্ত্বেও এইটার যে ফ্যাসিলিটিস সেই ফ্যাসিলিটিসগুলো তারা কিন্তু পেতে পারে, সেই স্কোপিংটা আছে, বাট তাদেরকে ইন্ট্রোডিউস করাই দেওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে এই প্রজেক্টে ই গভর্নেন্স এবং ই সার্ভিসের মতো যে বিষয়গুলো সেই বিষয়গুলো তাদেরকে দেওয়া অনেকটা সহজ হবে যদি আমরা সেই সিস্টেমটা ডেভেলপ করতে পারি। সো সেই ল্যান্ডস্কেপটা আছে, সেই অপরচুনিটিটা আছে, শুধু সিস্টেমটা তাদের কাছে দেওয়া যে কীভাবে তারা এটার দ্বারা বেনিফিটেড হতে পারে, ইনক্লুডিং আর্লি ওয়ার্নিং সিস্টেম অথবা যে কোনো ধরনের কমিউনিটি লেভেলের এনগেজমেন্ট, যে কোনো ধরনের গভর্নমেন্ট সার্ভিস অথবা এনজিওস বা এনজিওসের সার্ভিসগুলো তারা যেন ইনক্লুডিং ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড আদার্স তারা সহজে নিতে পারে। সো আমি এই পর্যন্তই রাখছি। এর পরবর্তীতে সিভিআরএ নিয়ে কথা বলার জন্য আমি আবারও নাসরিন আপাকে রিকোয়েস্ট করছি কন্টিনিউ করার জন্য প্ল্যানিং এবং সিভিআরএ প্রসেস। থ্যাংক ইউ। মোস্তাফিজ ভাইকে আবারও ধন্যবাদ। হ্যাঁ, এই পর্যায়ে হয়তো বা আপনাদের মাথায় অনেক প্রশ্ন আসতে পারে, তো আরেকটু সময় ধৈর্য ধরার জন্য আমি রিকোয়েস্ট করব, তারপরে হচ্ছে আমরা ফ্লোর ওপেন করে দিব কোয়েশ্চেন অ্যান্সার সেশনের জন্য। তো শুরুতেই হচ্ছে আমরা যখন ফাইন্ডিংসটা দেখলাম যে মোস্তাফিজ ভাই শেয়ার করলেন, আমরা যখন রিস্ক অ্যাসেসমেন্টটা করলাম তার একটা কি ফাইন্ডিংস কি, তো তার আগে আমিও আসলে অনেক কথা বলে গেছি, কিন্তু সেই কথাগুলো যদি আমরা একটু পিকটোরিয়াল কিছুতে দেখাতে পারি তাহলে এটা ভিজুয়ালাইজ করতে মনে হয় আর একটু বেশি ইজি হয়। তো এখানে কিছু ছবি রাখা আছে যেখানে আমরা দেখিয়েছি যে 3টা মিউনিসিপ্যালিটিতে আমরা কিভাবে ক্লাইমেট ভালনারেবিলিটি রিস্ক অ্যাসেসমেন্ট করেছি কমিউনিটিকে এনগেজ করে। তো তারই একটা ঝলক আছে এখানে। এর পরবর্তীতে আমরা দেখছি যে আমরা যখন লোকাল অ্যাডাপ্টেশন কমিটি ফর্ম করেছি, সেই কমিটি ফর্মেশনের কিছু ছবি আছে, তাদের আসলে কি রোলস রেসপন্সিবিলিটিস এটা আমি আগেই বলেছি, তো আমি আবার রিপিট করব না। আর যদি কোনো ডিটেলস কোনো কোয়েশ্চেন থাকে কারো যদি কোনো, তাহলে আমাকে একটু জানালে আমি এবার জানিয়ে দিব ডিটেলসে। এরপরে এখানে আছে যে ট্রেনিংস ফর দ্য এলআইসি মেম্বার, লো ইনকাম কমিউনিটি মেম্বারসদের জন্য আমরা ট্রেনিং অ্যারেঞ্জ করিয়েছি লোকালি লেড অ্যাডাপ্টেশন প্ল্যানিংয়ের উপরে। আমরা যে শুরুতেই বলেছি যে কমিউনিটি পার্টিসিপেটেড অ্যাপ্রোচ আমরা ফলো করে অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছি, তার ভিতরে আমরা করেছি এফজিডি সেশন করেছি প্রত্যেকটা কমিউনিটি লেভেলে। সেখানে আরও কিছু ছবি দেখতে পারবেন যে আমরা যখন কমিউনিটি পার্টিসিপেশনটাকে এনশিওর করেছি, আমরা তো শুধু আসলে হ্যাজার্ড ম্যাপ বা অন্য কোনো ম্যাপ না, কিন্তু তার আগের যে ইনিশিয়াল স্টেজ সেটাও আমরা ফলো করেছি। আমরা তাদেরকে দিয়ে একটা ট্রানজেক্ট ওয়ার্ক করিয়েছি যাতে করে তারা যখন বসবে পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, তো তার আগে তাদের এলাকার যেন অলরেডি তারা ওয়েল ইকুইপ ওয়েল ইনফর্ম, বাট স্টিল তাদের যে মাইন্ড যেটা আছে সেটা আরেকটু ফ্রেশ করার জন্য আমরা ট্রানজেক্ট ওয়ার্কও করিয়েছি। এখানে কিছু ছবি দেখবেন যে আমরা যখন কমিউনিটির সাথে কাজ করেছি তখন তাদের যে নিড, ইভেন যে তারা যে তাদের নিজেদের জন্য একটা প্ল্যান ডেভেলপ করবে, সেখানে তাদের কি কি ধরনের কাজের জায়গাটা সুযোগ আছে, যেমন হচ্ছে দেখবেন যে আপদের একটা মানচিত্র আছে, সামাজিক মানচিত্র, সম্পদের মানচিত্র, ইভেন হচ্ছে সিজনাল ক্যালেন্ডারও আমরা দাঁড় করিয়েছি। আরও অনেকগুলো টুল আমরা নিয়ে কাজ করেছি, যেটা শুরুতেই আমি একটু বলার চেষ্টা করেছি। এরপরে আর একটা আছে যে আমরা যখন আসলে একটা অ্যাডাপ্টেশন প্ল্যান দাঁড় করিয়েছি তখন আমরা পরবর্তী লেভেলে ওয়ার্ড লেভেলেও হচ্ছে ভ্যালিডেশন ওয়ার্কশপ করেছি, সিটি লেভেলেও ভ্যালিডেশন ওয়ার্কশপ করেছি, এখানেই ছিল। তো এখন যদি আমি এই জায়গাটায় আসি যে আমরা পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান যখন তৈরি করেছি তখন কি ফলো করেছি, আমরা শুরুতেই বলেছি জিসিএর একটা গাইডলাইন আছে, মুকুরো গাইডলাইন, সেখানে তাদের 6টা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালগুলো হচ্ছে তারা যদি একটু বেশি ফোকাস দিয়েছে কয়েকটা সেক্টরের উপরে, তার ভিতরে হেলথ, লাইভলিহুড, স্যানিটেশন, এডুকেশন, মোবিলিটি, সেফটি, ডিগনিটি, এইগুলোকে ফোকাস দিয়েছে। তো আমরা এই কম্পোনেন্টগুলোকে কনসিডার করে আমরা যখন পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান দাঁড় করিয়েছি তখন
চেষ্টা করেছি এই সেক্টরগুলোকে ফোকাস দেওয়ার জন্য, কিন্তু তার পরবর্তীতে আমরা যখন প্ল্যানটা দাঁড় করালাম লোকাল ইনকাম কমিউনিটি লেভেলে, তখন আমাদের কাছে মনে হচ্ছিল এই সেক্টরগুলো আসলে অনেক জায়গাটা অনেক ব্রড আসপেক্ট আছে, এটাকে হয়তো একটু যদি সাব সেক্টরে আমরা ডিভাইড করি তাহলে আরও বেশি ইজি হবে, প্ল্যানটা বেশি রিয়েলিস্টিক হবে। তো তখন আমরা কি করলাম, আমরা ইনফ্রাস্ট্রাকচার, ওয়াশ, এনভায়রনমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, লাইভলিহুডটাকে ফোকাস দিলাম, এখানে আছে। আর এই প্ল্যানে যাবার আগে আমি একটু বলি যে আমাদের এই যে এত কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট করলো, কমিউনিটি পার্টিসিপেটরি অ্যাপ্রোচ আমরা ফলো করলাম, তারপরে কতগুলো প্ল্যান দাঁড় করালাম। আমরা আসলে শুরুতেই বলেছি আমরা 27টা লো ইনকাম কমিউনিটিতে কাজ করেছি, তো আমরা আইডিয়ালি 27টা লো ইনকাম কমিউনিটির জন্য 27টা প্ল্যানই দাঁড় করিয়েছি। এই 27টা প্ল্যান থেকে আমরা কি করেছি, পরবর্তীতে সিটি লেভেলে 3টা সিটি লেভেলের পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান করিয়েছি। তো আমি হয়তো পুরো সবগুলো প্ল্যানের ডিটেলসে যাব না, আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে হচ্ছে লোকাল লেভেলের আমরা যখন অ্যাডাপ্টেশন প্ল্যান দাঁড় করিয়েছি তখন কি কি ধরনের ইনফরমেশন আমরা নিয়েছি। তো আমি একটা শুরুতেই নেই যে মুস্তাফিজ ভাই বারবার উনি যখন ফাইন্ডিংসগুলো শেয়ার করছিলেন তখন কিন্তু কি ফাইন্ডিংসের ভিতরে সব জায়গায় কিন্তু আসছিল ওয়াটার লগিং সব থেকে বড় একটা প্রবলেম, ওয়েস্ট ম্যানেজমেন্ট অনেক বড় একটা প্রবলেম, পানির একটা বড় সমস্যা, সব জায়গায় হচ্ছে ওপেন টয়লেটের মতো আছে। তো এই যে একটা কি কম্পোনেন্টস বা ফাইন্ডিংস আমরা যখন নিলাম তখন আমরা দেখলাম যে এই ফাইন্ডিংসগুলো আমরা যখন ইভেন কমিউনিটি লেভেলেও কথা বলেছি তখন সেম ফাইন্ডিংসগুলো দিয়েছে। তো এরপরে বিভিন্ন ধরনের কম্প্রিহেন্সিভ প্রসেস ফলো করে আমরা হচ্ছে পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান দাঁড় করালাম। সেক্ষেত্রে আমরা কি করেছি, ভালনারেবিলিটি আইডেন্টিফাই করেছি, প্রপোজ সলিউশন নিয়ে আসে, আর এই সলিউশনগুলো কিন্তু আমরা দিইনি, কমিউনিটি তাদের দিক থেকে প্রপোজ করেছে যে এই ভালনারেবিলিটির জন্য তাদের আসলে পসিবল সলিউশন কি হবে। আর ইমপ্লিমেন্টিং লোকেশন এখানে আমরা নিয়ে আসছি কারণ যেহেতু এই প্ল্যানটা লোকাল লো ইনকাম কমিউনিটি লেভেলে, তো তারা নিজেরাই বলে দিয়েছে যে এই জায়গা থেকে এই জায়গায় আসলে তাদের কি দরকার, তাদের রোড দরকার, পানি দরকার, নাকি হচ্ছে ড্রেনেজ কানেকশন দরকার। তো ওই জায়গাটা আমরা কাজ করেছি। হ্যাঁ, তার ভিতরে আমরা যখন দেখেছি যে প্ল্যানটা যখন আমরা ইমপ্লিমেন্ট করব তার কিছু চ্যালেঞ্জও আছে। যেমন সব থেকে বড় একটা এখানে আসে যে তাদের রোডগুলো হচ্ছে নিচু রাস্তা, কিন্তু সেটাকে যখন উঁচু রাস্তা করতে যাব বা আমরা যখন ড্রেন কনস্ট্রাকশন করতে যাব, ল্যান্ডের একটা সবসময় একটা বড় প্রবলেম। কারণ ওই জায়গাটা আমরা যখন কাজ করেছি আমরা দেখেছি যে যারা লো ইনকাম কমিউনিটির পিপল আছে তাদের সম্পদ বলতে হচ্ছে তাদের শুধুমাত্র একটা ঘর। তো ওই যে একটা ড্রেনেজ কনস্ট্রাকশন করতে হবে বা রাস্তাটা একটু বড় করতে হবে বা একটু কমিউনিটির জন্য একটা বাথরুম তৈরি করতে হবে, সে তার জন্য তো একটু জায়গার দরকার। ওই যে তার নিজস্ব একটুখানি জায়গা, ওই জায়গাটা ছাড়তে আসলে খুব একটা কেউ রাজি না। তো হয়তো বা ওনাদের জায়গা ওনারাও ঠিক, কারণ ওনাদের জায়গায় আমি থাকলে হয়তো আমিও রাজিই হতাম না, আমার একটু সম্পত্তি আমি কেন দিব, শুধুমাত্র আমার ঘরটাই পাচ্ছে। তার ভিতরে আরেকটা দেখেছি যে আমরা এই যে চ্যালেঞ্জেসগুলো আছে এই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করার জন্য কি কি ধরনের স্টেপস আমরা নিতে পারি, তো সেই জায়গাটাও আমরা এখানে নিয়ে আসছি। পরবর্তীতে আমরা দেখেছি যে আমরা যখন ভালনারেবিলিটি আইডেন্টিফাই করেছি, সলিউশন আইডেন্টিফাই করেছি, চ্যালেঞ্জ আইডেন্টিফাই করেছি, তো এটার ইমপ্লিমেন্টিং এজেন্সি কী হতে পারে। তো ইমপ্লিমেন্টিং এজেন্সি মোস্ট অফ দি কেসেস দেখা যায় এটা যেহেতু পৌরসভায় মিউনিসিপ্যালিটি আছে আর টেন্টেটিভ একটা বাজেট, এই জায়গাটায় হয়তো বা এই সম্পূর্ণ পোর্শনটা সঠিক নাই, কারণ আমরা টেন্টেটিভ যে বাজেটটা নিয়ে এসে কমিউনিটি এটা প্রপোজ করেছে সাইমেন্টেনিয়াসলি মিউনিসিপ্যালিটি লেভেলে যারা ইঞ্জিনিয়ার আছে আমরা তাদের সাথে কনসাল্ট করার চেষ্টা করেছি, বাট এটা আসলে খুব একটা এক্স্যাক্ট নাম্বার ফিগার হবে না, তো এটা পরবর্তীতে চেঞ্জেস হবে। ইভেন আমরা চেষ্টা করেছি যে ইমপ্লিমেন্টেশন পিরিয়ডটা রাখার জন্য, তারপরে হচ্ছে এক্সটার্নাল সাপোর্ট যদি লেগে থাকে বা এক্সটার্নাল এঙ্গেজমেন্ট যদি দরকার হয় তো সেই জায়গাটা আমরা একটু লিস্ট ডাউন করার চেষ্টা করেছি, যদি এক্সটার্নাল স্টেক হোল্ডারের সাপোর্ট আমাদের দরকার হয় তো তারা কারা হবে। আরেকটা যেটা হচ্ছে যে রিমার্কস যে কলামটা, এই কলামটা কিন্তু কমিউনিটি প্রপোজ করেনি, কমিউনিটি যে প্রবলেম আইডেন্টিফাই করেছে, যে সলিউশন আইডেন্টিফাই করেছে তার উপরে বেস করে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম যে পোটেনশিয়াল কোনো হচ্ছে টেকনোলজি আছে কিনা যেটা আমরা এখানে প্রপোজ করতে পারি। এখানে যেমন হচ্ছে লো লাইং রোড বা নিচু রাস্তা, যেটা আমরা যখন ওটা করছি এলিভেটেড জায়গায়, এখানে আমরা একটা প্রপোজ করেছি যে প্লাস্টিক অ্যাগ্রিগেট উইথ বিটুমিন। তো যেখানে আমাদের একটা বড় ফাইন্ডিংসের জায়গাটা আমি বলবো যে আমরা পেয়েছি, বাংলাদেশ গভর্নমেন্টের এলজিডি 2022 সালে একটা রাস্তা ইমপ্লিমেন্ট করেছে, এটা পাইলট প্রজেক্ট ছিল 100 ফিটের একটা রাস্তা গাজীপুরে, ইভেন সাইমেন্টেনিয়াসলি এরকম একটা প্রজেক্ট কক্সবাজারে ইমপ্লিমেন্ট হয়েছে। সেখানে কি করেছে, প্লাস্টিক ইউজ করে রাস্তা উঁচু করেছে, সেখানে 9% প্লাস্টিক ছিল আর 90% বিটুমেন ছিল,
ইভেন কিছু রিসার্চ স্টাডিও আছে, তার সেখানে রিসার্চ স্টাডিগুলোতে পসিবিলিটিস মেনশন করেছে, কিছু সাকসেস স্টোরি মেনশন করেছে। আর বাংলাদেশে মাত্র কয়েকটা পাইলট প্রজেক্ট আছে যেটা সাকসেসফুল হয়েছে, বাট এটা আইডিয়ালি হিসেবে সাকসেসফুল বলা যায় আবার বলা যায় না, কারণ একটু সময় দিতে হয় যে এটার আমরা যদি দেখি যে লংজিভিটি বা সাস্টেনেবিলিটি কত দূর আছে, তো সেই জায়গাটা আমাদের এখনও এক্সপ্লোর করার সুযোগ আছে। তো এটা হলো ওভারঅল লোকাল লেভেলের যে আমরা LIC লেভেলের পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান দাঁড় করেছি সেটা। আমরা যখন প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আমরা বলেছি যে 9টা LIC লেভেলে আমরা কাজ করেছি, তো সেখানে যেটা হয়েছে এই 3টা পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান বা লো ইনকাম কমিউনিটির প্ল্যানটাকে কম্বাইন করে হচ্ছে আমরা সিটি লেভেলের একটা প্ল্যান দাঁড় করিয়েছি। আমি এখন সেই সিটি লেভেলের প্ল্যানটাই একটু যাব। সেখানে আপনারা দেখবেন যে আমরা এখানেও সেক্টর হিসেবে নিয়ে আসি, যে সেক্টরগুলো আমি শুরুতেই মেনশন করেছিলাম যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ফোকাস দিয়েছি, ওয়াশ দিয়েছি, এডুকেশন, লাইভলিহুডস। তো আমি যদি ইনফ্রাস্ট্রাকচারে যেটা হচ্ছে সিটি লেভেলের পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান, এটা হচ্ছে একটু ব্রড আকারে। আমি যদি একটা এক্সাম্পল নিই, ড্রেনেজ অ্যান্ড ওয়াটার লগিং ম্যানেজমেন্ট জায়গাটায় আমরা দেখেছি যে ওয়ার্ড লেভেলে ড্রেনেজ মাস্টার প্ল্যান নাই, তো সেই জায়গাটা আসলে এখনো মাস্টার প্ল্যান দাঁড় করানোর সুযোগ আছে। প্লাস হচ্ছে আমরা যখন ড্রেনেজ আর ওয়াটার লগিং নিয়ে কাজ করছিলাম, তখন লাকসাম মিউনিসিপ্যালিটির যে 9টা লো ইনকাম কমিউনিটি নিয়ে আমরা কাজ করেছি, সেখানে আমরা টোটাল আইডেন্টিফাই করেছি প্রায় 19টার মতো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ড্রেনেজ সিস্টেম নিয়ে কাজ করার সুযোগ আছে। টেন্টেটিভ বাজেট আমি শুরুতেই বলেছি, এই জায়গাটা এখনও আমাদের কনক্রিট কোনো ইনফরমেশন নিতে গেলে আসলে কি এটা ডিটেলস প্ল্যান নিয়ে কাজ করার সুযোগ আছে। রেসপন্সিবল পার্টিজ আমরা সেখানে মেনশন করেছি। সাইমেন্টেনিয়াসলি আমরা ব্যারিয়ার বা চ্যালেঞ্জেসও আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এটা ছিল হচ্ছে আমাদের সিটি লেভেলের প্ল্যানের একটা চিত্র, যেটা আমরা লাকসাম মিউনিসিপ্যালিটিতে ইমপ্লিমেন্ট করেছি বা দাঁড় করিয়েছি। তার সাথে সাথে আমি যেটা বলছিলাম যে আমি একটু উপরে যদি দেখি যে আমরা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটাকে ফোকাস দিয়েছি, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের ভিতরে আসলে কি কি প্রজেক্ট প্রপোজ, কি ইন্টারভেনশন কি হতে পারে, এর ভিতরে আরও অনেক ইন্টারভেনশন আছে। আমি জাস্ট শুধুমাত্র কয়েকটা এক্সাম্পল নিয়ে এসেছি বোঝানোর জন্য। এখানে ওয়াশ সেক্টর আছে, ইনফ্রাস্ট্রাকচার গভর্নেন্স, লাইভলিহুড আছে। সিটি লেভেলের ফেনীতে যে আমরা অ্যাডাপ্টেশন প্ল্যান করেছি, ওটা তো হচ্ছে লাকসামে ছিল, এটা ফেনীর অ্যাডাপ্টেশন প্ল্যান, মিরেশ্বরের অ্যাডাপ্টেশন প্ল্যান। আর তারপরে এই আমরা যে অলরেডি এখন অ্যাডাপ্টেশন প্ল্যান দাঁড় করেছি, আর আজকের এই ওয়ার্কশপের পিছনে শুধুমাত্র যে প্রজেক্ট ফাইন্ডিং শেয়ার করা সেটাও না, আপনাদের মূল্যবান মতামত, সাজেশনও আমরা এখানে ইনকর্পোরেট করবো। ইনকর্পোরেট করার পরে আমরা একটা ফাইনাল প্ল্যান দাঁড় করিয়ে তারপরে প্ল্যানটা ফাইনাল করবো অ্যাকচুয়ালি আপনাদের ওপিনিয়ন নিয়ে। আর এর পরবর্তীতে কি হবে, আমরা যখন এই প্ল্যানটা দাঁড় করাবো, আমরা আশা করছি এই প্ল্যানটা LGD এবং AIIB যে স্মার্ট সিটিজ, বাংলাদেশ স্মার্ট সিটিজ যে ডেভেলপমেন্টের যে প্রজেক্টটা আছে সেখানে এটা এমবেড হবে কমিউনিটি লেভেলে। এটা তো গেল হচ্ছে ওভারঅল প্ল্যানটা দিয়ে আসলে আমরা কি করব। পরবর্তীতে আমরা আশা করছি যে আমরা যে লোকাল অ্যাডাপ্টেশন কমিটিগুলো ফর্ম করেছি তারা এখন ওয়েল ইকুইপড বা ওয়েল ক্যাপাসিটেড, তারা তাদের নিজস্ব প্ল্যানিং, ম্যাপিং, ক্লাইমেট চেঞ্জেস আইডেন্টিফাই করতে, পসিবল সলিউশনগুলো আইডেন্টিফাই করতে সক্ষম হবে এবং ফিউচারে যারা অথরিটিস থাকবে তাদের সাথেও সাইমেন্টেনিয়াসলি কাজ করার সুযোগ হবে। আমরা আরেকটা জিনিস করেছি যে আমরা যে এখন পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যানটা দাঁড় করেছি, এটা যে শুধু LGD ইমপ্লিমেন্ট করবে এরকম না, আমরা যে মিউনিসিপ্যালিটি রেসপেক্টিভ যে মিউনিসিপ্যালিটিস তাদেরকেও এটা শেয়ার করবো, এটা রেফারেন্স ডকুমেন্ট হিসেবে কাজ করবে। পরবর্তীতে যদি কোনো NGO বা মিউনিসিপ্যালিটি নিজের কোনো কাজ বা প্ল্যান করতে চায়, সেক্ষেত্রে এটা রেফারেন্স ডকুমেন্ট হিসেবে দিতে পারবে। আর আমরা আশা করছি আমরা যখন কমিউনিটি মোবিলাইজারদেরকে নিয়ে কাজ করেছি, তখন ইভেন অনেক মিউনিসিপ্যালিটি যারা ছিলেন তারাও তাদেরকে কাজে লাগিয়ে তাদের রিসোর্স হিসেবে ইউজ করা শুরু করেছে। যেহেতু শুরুতে আমরা বলেছি যে আমরা তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করেছি, নট লাইক ওয়ান শট ক্যাপাসিটি বিল্ডিং, বাট আমরা বিভিন্ন ধাপে ধাপে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করেছি। তারা এখন প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির জন্য একটা অ্যাসেট তৈরি হয়েছে। তো ভবিষ্যতে মিউনিসিপ্যালিটিতেও হচ্ছে যারা কমিউনিটি মোবিলাইজার আছে তাদেরকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবে আশা করছি। তো এটাই ছিল আমার দিক থেকে, এতটুকুই। ধন্যবাদ সবাইকে। সেটা কিভাবে তৈরি করা যায় এবং তারা তৈরি করেছেন আসলে এই 3টা মিউনিসিপ্যাল ওয়ার্ডগুলোর মধ্যে কিছু নিম্ন আয়ের যে কমিউনিটি তাদেরকে নিয়ে আর কি। এবং সেইটারই একটা আমরা তো শুনলাম প্রেজেন্টেশনের পরে, আমরা স্থানীয় মানুষের কাছে শুনলাম, কমিউনিটি মোবিলাইজারদের কাছেও শুনলাম। দুটো বিষয় আসলে চলে এসেছে। একটা তো হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে ইমপ্রুভমেন্টের কথাগুলি বলছে, যে আমার ড্রেনেজের ব্যবস্থা করতে হবে বা আমার হচ্ছে পানির ব্যবস্থা করতে হবে। একটা তো একদমই হার্ডওয়্যার আমরা
সকল স্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ, সকল সংস্থার প্রতিনিধিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি পৌরসভা অনেক ধরনের সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। আজকের যে প্রোগ্রাম ন্যাশনাল ওয়ার্কশপ ফর লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ারিং, ইপসা এবং সেভ দ্য চিলড্রেন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের যে উপস্থাপনা করা হয়েছে, মূলত 3টা পৌরসভার স্যাম্পল বেসড আমি মনে করি। 3টা পৌরসভার কয়েকটা কমিউনিটিকে নিয়ে ওনারা অ্যাসেসমেন্ট করছে, তাদের নিডসের উপর করে সার্ভে করে তার প্ল্যানিং করেছে। আর পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় একটা প্রকল্প আছে, আর ওইটার এলজিডি অংশের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছি। আমার ওই ডেজিগনেশনটা আসলে আগের, যদিও ইনফ্যাক্ট আমি এখনও ওই পোর্শনটা একটু দেখি। উনি হয়তো এটাই মিন করেছে যে আপনাদের লোকালি লেড অ্যাডাপ্টেশন প্ল্যান, রাইট? তো এই প্ল্যানটাকে টার্গেট করে উনি বলেছেন। তো আপনি যেটা বললেন যে আমরা আসলে এটাকে কীভাবে লোকালি প্রসেসের মাধ্যমে আমরা এটাকে কাজে লাগাতে পারি। আমি দেখি যে বাংলাদেশে আমরা এরকম উদ্যোগগুলো নেই, অল আর প্রজেক্ট বেসড। সাস্টেনেবিলিটি একটা বড় চ্যালেঞ্জ, সেটা কিন্তু আমরা আসলে কখনো যখন আমরা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করি, ইন মোস্ট অফ দ্য কেসেস প্রজেক্টগুলো হয় 12 মাস, না হয় 18 মাস, না হয় 24 মাস। টেনিউরটা মোরলেস এরকম। আচ্ছা, থ্যাংক ইউ নিতাই স্যার। আপনার তারা হয়তো তখন এখানে বলতে পারতেন যে এই লোকালি লেড বা একেবারে যে একটা কমিউনিটিকে নিয়ে বা একটা পাড়াকে নিয়ে যে কাজ করছে, সেটা কিভাবে ইন্টিগ্রেট করা যায় আরও মানে ইফেক্টিভভাবে। এটা হয়তো হওয়ার একটা দরকার ছিল, বা আমরা ভবিষ্যতে এরকম করতে পারি। আরেকটা যেটা হলো যে আমার কাছে এই প্রকল্পটার একটা ইউনিকনেস যেটা লেগেছে, যে আমরা অনেক সময় অনেক স্লাম নিয়ে কাজ করি, বা একটা বড় মানে ঘন বসতিপূর্ণ এলাকা নিয়ে কাজ করি। সেখানে ওনারা কিন্তু একটা মোটামুটি একটা পাড়া, একেবারে যদিও এটাকে আরবান বলা হচ্ছে বা বলা হচ্ছে, যে ওরকম একটা অল্প কিছু বাড়িঘর আছে এবং সবার আমার নিজস্ব জমি আছে। সুতরাং আমি যদি ওই শর্ট অ্যানালাইসিসের থেকে যদি স্ট্রেংথ বলি, যে এটা একটা বড় তাদের শক্তি, যে তাদের নিজস্ব একটা ভিটে মাটি আছে এখানে, হ্যাঁ, যেটা আবার ইসলামের পৌরসভার যে প্ল্যান এবং তারপরেও যে আরবান এরিয়া ইউটিটি থেকে যে প্ল্যান করা হচ্ছে, সেগুলোর সাথে এটাকে সম্পৃক্ত করাটা খুবই প্রয়োজন। এবং যদি সম্পৃক্ত করা যায়, তাহলে ফিন্যান্সিংয়ের বিষয়টাও কিন্তু, বিশেষ করে কমিউনিটি থেকে যারা এসছেন, আমার মনে হয় যে আজকের অনুষ্ঠানে এটা একটা বিশেষ দিক হলো, যারা কমিউনিটিতে কাজ করেন, যারা এই প্রকল্পের সাথে অংশগ্রহণ করেছিলেন, আপনারা ওখান থেকে এসেছেন। সেই সাথে সরকারের বিভিন্ন পর্যায়ের যারা কাজ করেন, এটার সাথে যে বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করছি, সরকারের বিভিন্ন পর্যায়ে যারা কাজ করেন, সেখানে যারা প্রতিনিধিবৃন্দ আছেন, এবং আজকে যারা প্যানেলে সম্মানিত এক্সপার্ট এবং গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে যারা রিপ্রেজেন্ট করেছেন, সবাইকে ব্রিটিশ হাইকমিশন এবং ইউকে গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আমি আমাদের পার্টনার যারা আজকের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, সেই সাথে এই কাজটি যারা আসলে বাস্তবায়ন করেছেন মাঠ পর্যায়ে, সেভ দ্য চিলড্রেন এবং ইপসা, আমি যদি ভুল না করে থাকি, ইপসা যারা এই কাজটি করেছেন, তাদেরকে খুব সফলভাবে এই কাজটি শেষ করার জন্য, এবং সেই সাথে আজকের যে উপস্থাপনা, অর্থাৎ এই কাজ থেকে যে ফাইন্ডিংস এবং ভবিষ্যতে আমরা এই ফাইন্ডিংসটা কীভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়ে যে আমরা উপস্থাপনা এবং আলোচনা শুনলাম, সেজন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আমি শুরুতে যেটা বলতে চাই সেটা হলো যে আমরা আজকের বিষয়টা যদি আপনারা দেখেন, আমরা এখানে দুটি বিষয় আছে। একটি হলো লোকালি লেড অ্যাডাপ্টেশন, যেটা আমরা প্রাথমিকভাবে বুঝি যে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের একেবারেই লোকাল লেভেলে আমাদের যে কমিউনিটি আছে বা ওই এর সাথে সম্পৃক্ত, আমরা যদি একটা সামাজিক পরিবেশ যদি ধরি, সেইখানে যারা যারা এটা দ্বারা এফেক্টেড, তারা কিভাবে এফেক্টেড এবং সেইখানে কি কাজ করতে হবে, এটা হলো একটা বিষয়।
আরেকটা বিষয় আরেকটু বড়, সেটা আমরা বলছি যে ইনক্লুসিভ অ্যান্ড ক্লাইমেট স্মার্ট আরবানাইজেশন বা আরবান ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা জানি আরবানাইজেশন হচ্ছে বাংলাদেশে, এবং সেইটাকে কিভাবে ইনক্লুসিভ এবং ক্লাইমেট স্মার্ট করা যায় সেটি আরেকটি বিষয়। এবং সেটা করতে গেলে লোকালি লেড অ্যাডাপ্টেশন প্ল্যান বা আমরা লোকালি লেড অ্যাডাপ্টেশন অ্যাপ্রোচ অথবা পিপল প্ল্যান আমরা যেটাই বলি, সেইটা কিভাবে গুরুত্বপূর্ণ বা কেন গুরুত্বপূর্ণ, এই দুইটি বিষয়কে সংযুক্ত করেই আজকের এই ওয়ার্কশপটা আয়োজন করা হয়েছে। আমি শুরুতে দুইটি বিষয়ে, যেটা আমরা যেটাকে বিগ পিকচার বলি, অথবা আমি এটাকে যদি অন্যভাবে যদি বলি যে বাংলাদেশের যে প্যারাডক্স, আমি দুটি বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আমার মনে হয় যে কনটেক্সটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমরা জানি যে আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতি এবং ওয়ার্কশপে আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট ABM ফিরোজ আহমেদ, লাইভলিহুড অ্যাডভাইজার অ্যান্ড ডেপুটি টিম লিডার, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট টিম, ব্রিটিশ হাই কমিশন, এবং উপস্থিত আছেন রীতা লোহানি, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ GCA, এবং উপস্থিত ছিলেন আব্দুল্লাহ মামুন, ডিরেক্টর চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস গভর্নেন্স, সেভ দ্য চিলড্রেন। উপস্থিত আজকের প্যানেল ডিসকাশনের আলোচকবৃন্দ, উপস্থিত ফেনী, লাকসাম এবং মিরসরাই থেকে আগত আমাদের কমিউনিটির প্রতিনিধি এবং সরকারি প্রতিনিধি যারা আছেন, এবং আজকের উপস্থিতি যারা সরকারি এবং বেসরকারি এবং মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যে আজকে সারাদিন সকাল থেকেই আমাদের খুব ভালো কিছু আলোচনা হয়েছে, এবং এই প্রকল্প বাস্তবায়নে ইপসা আমরা সরাসরি সম্পৃক্ত থেকেছি। মাঠ পর্যায়ে আমরা এই তথ্য সংগ্রহ এবং প্ল্যান তৈরি করার ক্ষেত্রে আমরা সরাসরি কাজ করেছি। তো সেই জায়গা থেকে আজকে যে আলোচনাগুলো হয়েছে সেখানে আমাদের অনেকগুলো অভিজ্ঞতার বিষয়গুলো রিফ্লেক্ট হয়েছে। তবে আলোচনার প্রেক্ষিতে বেশ কিছু পরামর্শ এসছে, যেটা আমি একটু সবার উদ্দেশ্যে আবারও একটু বলতে চাই। যে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা এসছে সেটা হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কতটা শক্তিশালীভাবে সমন্বয় করা যায়, কোঅর্ডিনেশন করা যায়, এটা একটা বড় জায়গা এসছে। এবং যে প্ল্যানটা তৈরি হয়েছে, বিশেষ করে লোকালি লেড যে অ্যাডাপ্টেশন প্ল্যান, এই প্ল্যানটাকে কীভাবে ইন্টিগ্রেট করা যায়, আমাদের যে গভর্নমেন্টের যে অনগোয়িং বিভিন্ন ডেভেলপমেন্ট প্ল্যান আছে, বিশেষ করে এরিয়া স্পেসিফিক যে প্ল্যানগুলো আছে, সেখানে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেই বিষয়টা অনেক বেশি গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। এবং সর্বশেষ হচ্ছে সাস্টেনেবিলিটি, আমরা যে প্ল্যানটা করছি এটা টেকসই হবে কিনা বা এটার স্থায়িত্বশীলতা কিভাবে রক্ষা করা যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা কমিউনিটি লেভেলে খুব স্পেসিফিক একটা কমিউনিটি থেকে আমরা আমাদের স্পেসিফিক কিছু ডাটা কালেকশনের মাধ্যমে আমরা ছোট একটা পরিকল্পনা তৈরি করেছি। ইটস এ মডেল, এটা একটা পাইলটিং করা হয়েছে যে এইভাবে করেও কাজ করা যায়। তো সেক্ষেত্রে এই যে প্ল্যানগুলো হয়েছে সেটাকে আমাদের যে জাতীয় পর্যায়ের যে পরিকল্পনাগুলো আছে সেই জায়গাতে আমরা কিভাবে এটাকে অ্যাডপ্ট করব, তার জন্যই কিন্তু আজকের এই লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ। এখানে অনেকগুলো লার্নিং চলে এসছে, যেগুলো আসলে আমরা পরবর্তীতে আমাদের এই প্রজেক্ট ক্লোজিংয়ের পরে আমরা হয়তো এই বিষয়গুলোকে অ্যাডাপ্ট করবো। এবং এখানে যেহেতু আমাদের সরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত আছেন, তারাও জেনে গেলেন যে এরকম একটা কাজ হচ্ছে। তো সেই জায়গা থেকে এটার যে রিপোর্ট হবে এবং যেই পরিকল্পনাগুলো হয়েছে সেগুলো যদি আমরা তাদের মাধ্যমে, আমাদের আজকে যারা প্রতিনিধিরা উপস্থিত আছেন তাদের মাধ্যমে আমরা যদি এই প্ল্যানটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি আমাদের বড় বড় প্ল্যানের সাথে, তাহলে হয়তো আমাদের এই প্রকল্পের যেই প্ল্যানটা হয়েছে, বিশেষ করে কমিউনিটিতে যারা সরাসরি সম্পৃক্ত থেকে এই প্ল্যানটা করেছেন, তাদের কষ্টটাও সাফল্য পাবে এবং আমাদের এই পরিকল্পনাটাও কিছুটা হলে ইমপ্লিমেন্টেশন হবে। তো আমি আর বেশি কথা বলবো না, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রকল্প বাস্তবায়নে আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছেন, আমাদের FCDO, GCA এবং আমাদের সাথে সহায়তা করেছেন সেভ দ্য চিলড্রেন। এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের 27টি LICর যেই কমিউনিটির প্রতিনিধিরা আছেন, যারা সার্বক্ষণিকভাবে আমাদের সাথে থেকে তাদের তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন এবং পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি অংশগ্রহণ করেছেন। অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে।